বলো যে তোমার ক্লায়েন্টকে যখন তুমি ফেস করেছিলে তখন তোমার কি কি ঘটনা তুমি পেয়েছো আর কি? প্রথমত এটা কলকাতার ঘটনা। আচ্ছা। ঘটনাটা হচ্ছে 2023 সালের। তো হঠাৎ করে রাত্রিবেলা একদিন ফোন এসছে, মেল ভয়েস ছিল। ওকে। তো আমি বললাম হ্যাঁ বলুন, কার সমস্যা? বলছে আমার মেয়ের সমস্যা। বলছে লাস্ট 1 মাস ধরে এমন আচরণ করছে যে বারে বারে বাইরে বেরিয়ে যাবে। কারোর সাথে কোনো কথা বলছে না, কোনো একটা দিকে তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। এইবার যেটা শুরু হলো, মেয়েটি ভায়োলেন্ট হতে শুরু হয়ে গেল। কি ভায়োলেন্স? তাকে যেতে দিতেই হবে। আচ্ছা। সে যেটা চাইছে তাকে করতে দিতেই হবে। এখানে সব থেকে বড় পার্ট হলো নিউডিটি। আচ্ছা। সে কিন্তু জামা কাপড় গায়ে রাখতে চাইছে না। Get off me! Let me go right now! I have to get out of now! I have to get out of here! স্বাভাবিক নয়। বাবা মা ভাই বোন সবাই রয়েছে, তার সামনে হঠাৎ করে জামা কাপড় খুলে ফেলছে, জামা তুলে ফেলছে। ঠিক আছে, এই নিউডিটি শো করতে শুরু করে দিল। আচ্ছা, নর্মালি আমরা রাত্রিবেলা সবাই বাথরুমে যাই, ঠিক। উনিও যাচ্ছেন, কিন্তু গিয়ে আর আসছে না। হ্যালো বন্ধুরা, আমি পার্থ, আর আজকে শুক্রবার তোমাদের জন্য নিয়ে এসেছি দুটো মারাত্মক ঘটনা। আজকে আমার সঙ্গে রয়েছে উইচক্রাফট অ্যান্ড হুডু প্র্যাকটিশনার পায়েল। আর পায়েল তার অকাল্ট এই প্র্যাকটিস করতে গিয়ে যা যা ক্লায়েন্টের সঙ্গে আর যা যা ঘটনাগুলো হয়েছে, সেই ঘটনাগুলো যখন আমার সঙ্গে শেয়ার করেছে তখন আমার হাড় হিম হয়ে গেছে। এত ভয়ঙ্কর ঘটনা সে হ্যান্ডেল করেছে। তো সরাসরি চলে যাবো পায়েলের কাছে। তো পায়েল, তুমি কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আমাকে এটা বলো যে তুমি অনেক বছর ধরে তুমি এই লাইনে রয়েছো, এই সাধনাগুলো করছো, এই প্র্যাকটিসেস গুলো করছো। তো একটু তোমার ব্যাপারে একটুখানি বলবে যে তুমি কি দিয়ে শুরু করেছো তোমার লাইফের ক্যারিয়ার? আমার এই ফিল্ডে আসা অ্যাকচুয়ালি বলতে পারো হেরিটারি। ঠিক আছে, আমার ফোর ফাদার্সরা সবাই অ্যাস্ট্রোলজিতে ছিলেন এবং আমার যিনি গ্র্যান্ডফাদার উনি তন্ত্রে ছিলেন। তো সেখান থেকে একটা হেরিটারি চলে আসছে আস্তে আস্তে। এবার প্রথমেই আমি যেটাতে অ্যাট্রাক্টেড ছিলাম সেটা হচ্ছে ভূত, এই বিষয়টাতে। এবার সেখান থেকে কি জিনিস, ভূতটা কি জিনিস, তো প্যারানর্মাল নিয়ে রিসার্চ করতে শুরু করি। গৌরব তিওয়ারির সাথে কথা হয়, সেখানে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি এবং পেয়ার্স থেকে সার্টিফাইড প্যারানর্মাল ইনভেস্টিগেটরের কোর্স করি। সেখান থেকে যাত্রা শুরু। তারপরে ধীরে ধীরে ট্যারোতে ঢুকি, দেন অ্যাস্ট্রোলজি, দেন উইচক্রাফট অ্যান্ড হুডু। সো এই হচ্ছে পুরো যাত্রা। শুনতে খুব শর্ট লাগছে, বাট অনেক বছরের সাধনা। অবভিয়াসলি, কারণ এটা তো একটা সাধনার জায়গা, এইগুলোকেও আমাদেরকে শিখতে লাগে, জানতে লাগে। একদম, শেখার থেকে বড় কথা কতটা প্র্যাকটিস করছো। যত প্র্যাকটিস করবে তত জানবে, এই জানার কোনো শেষ নেই। এত কথা তুমি অকাল্ট প্র্যাকটিসের কথা বলে, তোমার নিজস্ব ফেভারিট কোন প্র্যাকটিসটা লাগে? আমার নিজস্ব ফেভারিট হচ্ছে উইচক্রাফট। আচ্ছা। উইচক্রাফট, হুডু আমি প্র্যাকটিস করি, বাট উইচক্রাফট ইজ সামথিং বিয়ন্ড। মানে তুমি এখানে অনেক রকম এক্সপিরিয়েন্স করতে পারো। সেটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে পারে, সেটা খুব ভালো হতে পারে, তোমার ভালো লাগা হতে পারে। আমি নিজে শান্তি খুঁজে পাই এই ভয়ঙ্করের মাঝখানেও, আমি নিজে শান্তি খুঁজে পাই। অসাধারণ। এই যখন তুমি উইচক্রাফট কথা বললে, তোমার কাছে উইচক্রাফট আসলে কি? ইটস আ ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। ঠিক আছে, একটা উইচ মানে হচ্ছে আ ম্যাজিক্যাল ওম্যান, যে নিজের ইনটিউশন, ঠিক আছে, নিজের ইন্টারেস্ট, নিজের ভোকাল, এই পাওয়ার গুলোকে আর ইন্টেনশন, এই পাওয়ার গুলোকে ইউজ করে আমাদের যে পঞ্চভূত আছে, 5, যেটাকে আমরা পেন্টাকলস বলে জানি বা পেন্টাগ্রাম বলে জানি, এইগুলোকে অ্যাক্টিভেট করা এবং সেখান থেকে প্রকৃতির যে শক্তি, সেই শক্তি দিয়ে মানুষের জন্য কাজ করা। বা বলতে পারো সবাই মানুষের জন্য কাজ করে না, নিজের জন্যও কাজ করা। কিন্তু কারণ আমরাও তো এই পৃথিবীতেই রয়েছি, আমাদের জীবনেও ভালো লাগা, মন্দ লাগা, খারাপ ভালো সবকিছু রয়েছে। সেটাকেও রেকটিফাই করা বা সেটাকে ট্রান্সফর্ম করার পেছনে এই উইচক্রাফট কিন্তু, এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ড খুব কাজদায়ক। সরাসরি এবার চলে যাই, তুমি কিছু ঘটনা আমাকে বলেছিলে, সেটা কি উইচক্রাফট রিলেটেডই তোমার ঘটনাগুলো ঘটেছিল? অ্যাকচুয়ালি ঘটনাটা যখন ঘটে তখন আমি উইচক্রাফট দিয়েই যে এটাকে করবো সেটা কোনদিন ভাবিনি। কিন্তু উইচক্রাফট এতটা পাওয়ারফুল, সেই এলিমেন্টাল বা গডেস কে ইউজ করে আমি কিন্তু এই কাজগুলো করেছি। মানে সেখান থেকে মানুষকে টেনে বার করা, সেটা যে কতটা কঠিন ছিল, বাট গড গ্রেস,
সেটা আমি করতে পেরেছি থ্রু উইচক্রাফট। আমাকে একটা জিনিস বলো, কারণ একটা মিথ রয়েছে, ঠিক আছে, অনেকেই আজকে বলে যে এটাকে একটা ডিমোনোলজি বলে। ওকে, তো উইচক্রাফট আর ডিমোনোলজি দুটো কি এক? না, দুটো টোটালি আলাদা। আচ্ছা, মানে ডিমোনোলজি যখন টার্মটা আমরা ইউজ করি তখন তো আমাদের কোথাও না কোথাও মনে হয় তারা ওয়েস্টার্ন অকাল্টের সঙ্গে একদম রিলেটেড। একদম। তো এটা কি সত্যি ওয়েস্টার্ন অকাল্টের সঙ্গে, নাকি আমাদের কোনো মুসলিম তন্ত্রের সঙ্গে এটা যোগ রয়েছে? না, এটা টোটালি ওয়েস্টার্ন কালচার, বিকজ তুমি নামটা শুনে বুঝতে পারছো ডেমোনোলজি। পডকাস্টের মাঝখানে একটা বিরতি নিলাম বন্ধুরা। আমি পার্থ, অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমের ওনার। আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালসে আপনারা বিভিন্ন ধরনের ক্রিস্টাল ব্রেসলেট ও ক্রিস্টাল প্রোডাক্টস পেয়ে যাবেন, যেগুলো অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের অ্যাস্ট্রোলজার আর আমি দুজন মিলে আমরা আপনাদের জন্য কনসাল্ট করে আপনাদেরকে কোন ক্রিস্টালটা পড়লে আপনার বেনিফিট হবে সেগুলো কিন্তু আমাদের স্টোর নাগের বাজারে রয়েছে, যেখানে আপনারা এসে আমাদের সঙ্গে ফ্রি কনসালটেশন নিতে পারবেন প্রত্যেকটা ক্রিস্টাল কেনার আগে। বিভিন্ন রকম প্রোডাক্টস আছে ক্রিস্টালের উপরে, ক্রিস্টাল ট্রিজ, ক্রিস্টাল পিরামিডস, রক ক্রিস্টাল, ক্রিস্টাল ব্রেসলেট, ক্রিস্টাল অ্যাঙ্কলেট, সব রকম আমাদের কাছে প্রোডাক্টস পেয়ে যাবেন। তাছাড়াও বলে দিই, আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমে আমরা এমন একটা কোম্পানি যারা পারফিউম বার করেছি ক্রিস্টাল ইনফিউজ করে, যেখানে আমাদের পাঁচটা ভেরিয়েন্ট আপনাদের জন্য আমরা রেডি করেছি, যেই পারফিউমের মধ্যে আমাদের ক্রিস্টালস অরিজিনাল র ফরম্যাটে দেওয়া থাকবে, যাতে আপনারা যেই পারপাসের জন্য আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন সেই পারপাসে আপনারা ইউজ করতে পারবেন। বলে দিই, লাভ পোর্শন, মানি ম্যাগনেট, নেগেটিভিটি রিমুভার, ব্ল্যাক ম্যাজিক রিমুভার আর অরা বুস্টার, এই 5টা প্রোডাক্ট আমাদের কাছে এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যারা যারা নেগেটিভিটিতে ভুগছেন তারা কিন্তু আমাদের প্রোডাক্ট ইউজ করেছে আর তাদের একটা গুড ফিডব্যাকও রয়েছে। যারা যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন তারা পর্যন্ত আমাদের সঙ্গে কনসালটেশন করে খুব কম খরচায় তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে পেরেছে। আমাদের কোম্পানি নাগের বাজারে অবস্থিত আছে, তো দেরি করবেন না, আপনারা আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে আর অ্যাড্রেসে যোগাযোগ করে আমাদের সঙ্গে ভিজিট করতে চলে আসবেন। আমরা বলে দিই, আমরা ফ্রি কনসালটেশন দিচ্ছি। যারা যারা ক্রিস্টাল নেবেন নিজেদের অরা ঠিক করার জন্য আর যে পারপাসের জন্য, তার আগে আমরা আপনাকে একটা ফ্রি কনসালটেশন দেওয়ার পরই কিন্তু আমরা আপনাকে ক্রিস্টালটা ধারণ করতে বলবো। আমাদের কাছে কিন্তু মোর দ্যান 100 টাইপস অফ ক্রিস্টালস অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের রিলেশনশিপ প্রবলেম, আপনি জব পাচ্ছেন না, আপনার উপরে নেগেটিভিটি আছে, আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, সব কিছুর কিন্তু আমাদের কাছে সলিউশন রয়েছে। আমি পার্থ, অ্যাস্ট্রো ক্রিস্টালসের ওনার অ্যান্ড হিলার অ্যান্ড কনসালটেশন করি। তো আমার সঙ্গে যোগাযোগ করতে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বাকি পডকাস্টটা আপনারা শুনতে পারবেন এখন। এবার এখানে যদি তুমি কোনো মুসলিম বা উর্দু ওয়ার্ড দিতে, সেটা হয়ে যেত মুসলিম তন্ত্র। তুমি কোনো বাংলা ওয়ার্ড দিতে, হয়ে যেত বাংলা তন্ত্র। তন্ত্র জিনিসটা সবই এক, ডিফারেন্স হচ্ছে নামে। ঠিক আছে, ডেমোনোলজিতে আমরা বেশিরভাগ সময় ডেমন্স আর ডেভিলসদের দিয়ে কাজ করি। সেম যদি তুমি তন্ত্রে ফিরে আসো, হিন্দু তন্ত্রে আমরা ডিফারেন্ট পিশাচ, প্রেত এদেরকে দিয়ে কাজ করছি। মুসলিমে চলে যাও, আমরা জিন দিয়ে কাজ করছি। তো জিনিসটা একই, নামগুলো ডিফারেন্ট হয়ে আছে। এটা সব উইচক্রাফটের কতটা ডিফারেন্স আছে গো? উইচক্রাফটের ডিফারেন্স হচ্ছে, উইচক্রাফট আমরা প্রথমত পঞ্চতত্ত্বে কাজ করি, ঠিক আছে। সেখানে ডিফারেন্ট গড গডেসেস আছে যারা পঞ্চতত্ত্বের মধ্যে কিছু কিছু তত্ত্বে স্পেশালাইজড, ঠিক আছে। কেউ লুনার সাইকেল নিয়ে, কেউ সি গডেস, কেউ রিভার গডেস, কেউ আর্থ গডেস। তো এই গডেসদের নিয়ে কাজ হয়। আচ্ছা, হিউম্যান স্পিরিট দিয়ে কাজ হয়, ঠিক আছে। এবার এটাকেই তুমি আর একটু এক্সট্রিম ভার্সন নিয়ে যাও। যেই তুমি এক্সট্রিম ভার্সন নিয়ে যাচ্ছ, তখন কিন্তু লুসিফার চলে আসছেন, স্যাটানিজম চলে আসছে। তো তখন আমরা হাই পাওয়ার দিয়ে কাজ করছি। এবার আমরা যদি চাই সেখানে ডেমন দিয়ে কাজ করতে বা ডেভিলের কোনো পাওয়ার ইউজ করতে, সেটা কিন্তু আমরা ভালো দিকে ইউজ করছি। আমরা কিন্তু কোনোভাবে উইচক্রাফটকে মানুষকে মেরে ফেলছি না। এটা একটা ভুল ধারণা ছিল যে উইচক্রাফট যখন টার্মটা ইউজ করা হয় লোকে ভাবে এটা ডাইনি বিদ্যে। হ্যাঁ, রাইট, লোকের ক্ষতি করা। একটা টাইমে অনেকে ভাবতো যে ইটস আ ডাইনি, ঠিক আছে, যে উইচক্রাফট করছে বা ইটস আ ডাইনি। হ্যাঁ, সেই লম্বা লম্বা নাক, একটা টুপি পরে ঝাঁটা নিয়ে উড়ে যাচ্ছে, এরকম কিছুই নয়। উইচ মানেই হচ্ছে দ্য ম্যাজিক্যাল লেডি বা দ্য ম্যাজিক্যাল ওম্যান। ওকে, শি ইজ ইউজিং হার ইন্টেনশনস, হার পাওয়ার, হার ভোকাল থিং। এই পঞ্চতত্ত্ব নিয়ে হচ্ছে উইচক্রাফট। উইচক্রাফটে কোনোভাবে ক্ষতি করার জায়গা নেই এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। আমরা
তাদেরকে সমস্ত রকমের, সেটা যে কোনো সমস্যা হতে পারে, সে রিলেশনগত হতে পারে, ক্যারিয়ারগত হতে পারে, তোমার এই প্রেত পিশাচ এই সমস্ত হতে পারে, পজিশন, এই সমস্ত জায়গা থেকে আমরা বার করার জন্য রয়েছি। আমরা কোনোভাবেই মানুষকে ক্ষতি করার জন্য কিন্তু নেই। রাইট। ঘটনা যাওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমার কাছে আমি জিজ্ঞেস করব। আমরা যখন দেখি কোনো লুসিফারিয়ান উইচ একটা নাম্বার ইউজ করে 666, এই 666 নাম্বারটা কি 9? কারণ আমরা যখন যোগ করবো নিউমারোলজিতে 666 করলে আমি কিন্তু নাম্বার 9 পাবো। Nine তো পাবো। তোমাদের কাছে 9 নাম্বারটা ম্যাজিক্যাল আর 666 নাম্বারটা ম্যাজিক্যাল? 666 নাম্বারটা ম্যাজিক্যাল। ওকে। কোথাও না কোথাও আমার লেগেছে যে এই 9 নম্বর বা 9 যেটা আছে এটা কোথাও না কোথাও একটা ম্যাজিক্যাল নাম্বার আমার কাছে লেগেছে। কারণ আমরা যে কোনো জায়গায় যখন আমি দেখছি এই 9টাই কিন্তু আলটিমেটলি ডেপিক্ট হয়ে লাস্ট মান্থ আসে। 666 করলাম, 9 আসলো। ম্যাথস বা সায়েন্সে যদি যাই, যদি অ্যাঙ্গেলস এর দিকে তাকি, এই তুমি পেন্টাকেলস বললে, পেন্টাকেলস এর যে কর্নার্স গুলো হয় সেগুলো 45 ডিগ্রি হয়, দুটো যোগ করলে 9 আসছে। ওভারঅল তুমি যদি মানে 90 কে যদি ডিভাইড করো 45 দিয়ে তাহলেও 9 আসছে, তুমি 180ও যদি করো তাহলেও 9 আসছে, 360 করলে তাহলেও 9 আসছে। তো সেই জন্যই আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে 9টা কি? 9 হচ্ছে দ্য কমপ্লিশন অফ নাম্বারস। রাইট 1 to 9 এই কিন্তু আমরা ধরি, ঠিক। তারপরে কিন্তু ডুয়াল নাম্বারস চলে আসে, সেগুলোকে আবার আমরা সাম করে এক জায়গাতে নিয়ে আসছি, ঠিক আছে? সেক্ষেত্রে আবার চলে আসছে কিন্তু সার্কেলে 1 to 9, সো 9 ইজ আ কমপ্লিশন। রাইট তো 9 নাম্বার তুমি যাতেই ইউজ করো না কেন, ইট উইল কমপ্লিট ইউ। ঠিক ঠিক। ম্যাথামেটিক্যালেও যদি যাই, আমি 9 এর টেবিলটা যদি দেখি, তুমি প্রত্যেকটা নাম্বার যখন তুমি দেবে 9:1, 9:2, ওই যে সংখ্যাটা আছে সেটাও যদি আমি অ্যাডিশন করি আমার 9এই কিন্তু এসে দাঁড়াচ্ছে। একদম তোমাকে কমপ্লিট করছে 9। ধরো কারোর রিডিং করছো তুমি, সেখানে কোনো একটা জায়গাতে 9 এর কার্ডস এলো 13তে, তো সেখানে দেখাচ্ছে যে তার কিন্তু যত প্রবলেমস ছিল, যত স্ট্রাগল ছিল, দ্যাটস দি এজ অফ দ্য এন্ড। তারপরেই কিন্তু তার লাইফে আগামী দিনগুলো ভালো হতে চলেছে। তো মানুষের মধ্যে একটা সমস্যা আছে যে কিছু নাম্বারস দেখে বলে দিস ইজ নেগেটিভ। কারেক্ট। নো নাম্বারস আর নেগেটিভ। কারণ অনেকেই বলে 666 বা 999 বা 9, এই নাম্বারস গুলোকে ওরা নেগেটিভ হিসাবে ধরে। তো আমি ওটাই বললাম যে নাম্বার 666 যে নাম্বারটা তোমরা বলছো, এই 666 নাম্বারটা কোথাও না কোথাও তোমাদের অকাল্টে মানে কোন একটা ভালো নাম্বার তোমরা বলছো। একদম, আমরা পাওয়ারফুল নাম্বার বলি। ওকে। আমাদের কাছে অকাল্টে যে কোনো নাম্বারস আর পাওয়ারফুল। আচ্ছা। সেটা 1ও হতে পারে, সেটা 9ও হতে পারে, সেটা 5ও হতে পারে। অল নাম্বারস আর পাওয়ারফুল বিকজ প্রত্যেকটা নাম্বারে ইন্ডিভিজুয়াল পাওয়ারস আছে। এবার তুমি সেটাকে কিভাবে ইউজ করছো নিজের লাইফে সেটা ইম্পর্টেন্ট। ওকে। আজকাল যেটা রিলসে হয়, ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বারস দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? ডিফারেন্ট নাম্বারস দেখিয়ে বলছে এই নাম্বারটা তুমি এইভাবে লিখে রাখো, এটা হয়ে যাবে। তাহলে কি তোমার মনে হয় না যে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে ধনী হয়ে যেত? ঠিক, একদম ঠিক। কিন্তু হচ্ছে তো না। না, জানতে হবে তুমি নাম্বারটাকে ইউজ কিভাবে করবে নিজের লাইফে, ওর পাওয়ারটাকে কিভাবে অ্যাক্টিভেট করবে এবং ইউটিলাইজ করবে। এইটা জানার জন্য নিউমেরোলজি জানো। যার জানার ইচ্ছা তাকে পুরোটা জানতে হবে। কারেক্ট। তুমি যদি মধ্যিখান দিয়ে এক টুকরো খাবলা দাও, তুমি তো পুরো টেস্টটা পাবে না। একদম একদম। এইটা নিয়ে আমরা শেষের দিকে কথা বলবো। এবার চলে যাচ্ছে একটু ঘটনায়। তুমি একটু ঘটনাটা বলো যে তোমার ক্লায়েন্টকে যখন তুমি ফেস করেছো তখন তোমার কি কি ঘটনা তুমি পেয়েছো আর কি। প্রথমত এটা কলকাতার ঘটনা। আচ্ছা। আমি জানার জন্য কলকাতা বললাম জায়গার জন্য, বাট এক্সাক্ট জায়গা আমি বলতে চাইছি না, বা এক্সাক্ট মানুষের নামও আমি বলতে চাইছি না। ঘটনাটা হচ্ছে 2023 সালের, ঠিক আছে? তখন আমি প্র্যাকটিস করছি। আচ্ছা। তো হঠাৎ করে রাত্রিবেলা একদিন ফোন এসছে, নর্মাল নাম্বার, কোনো আমার সেভ নাম্বার নয়, একটা ফোন এসছে। আমাকে ফোন করে বলছে যে এরকম আপনাকে গুগলে আমি দেখলাম, আপনি আমার খুব কাছাকাছি আছেন, তো আমি একটা সমস্যা বাড়িতে ফেস করছি। মেল ভয়েস ছিল। তো আমি বললাম হ্যাঁ বলুন, কার সমস্যা? বলছে আমার মেয়ের সমস্যা। আমি বললাম কি সমস্যা আপনার? বলছে আমার মেয়ে লাস্ট 1 মাস ধরে নানান রকমের আচরণ করছে, যে আচরণগুলো একদমই স্বাভাবিক মনে হচ্ছে না। প্রথম মনে হচ্ছিল যে হয়তো কোনোভাবে দুষ্টুমি করছে বা কোনো রকম ভাবে আমাদের অ্যাট্রাকশন পেতে চাইছে বা অ্যাটেনশন পেতে চাইছে। তো সেক্ষেত্রে ওটাকে আমরা দেখিনি, ওইভাবে বুঝতে চাইনি। তাই বললাম আচ্ছা কি কি হচ্ছে সেটা বলুন। বলছে লাস্ট 1 মাস ধরে এমন আচরণ করছে যে বারে বারে বাইরে বেরিয়ে যাবে রাত্রিবেলা, এবং সবটাই হচ্ছে কিন্তু সন্ধ্যের পর থেকে, সন্ধ্যে 7টার পর থেকে এই অ্যাক্টিভ জিনিসটা শুরু হচ্ছে। সন্ধ্যে 7টার পর থেকে তাকে আর ঘরে রাখা যাচ্ছে না। সে বারবার বলছে যে আমি
বাইরে বেরিয়ে যাব, আমাকে ডাকছে, দরজা কিন্তু বন্ধ, আচ্ছা বা ধরুন দরজা যখন খোলা থাকছে, দুটো টাইমেই একই কথা বলছে। আচ্ছা, এবার আসি ফেজ গুলোতে। প্রথমে ফেজ গুলো না বললে জিনিসটা বোঝা যাবে না। আমরা জানি যে পজেশনের অনেকগুলো ফেজ হয়, প্রথমেই মানুষ কিন্তু পজেসড হয় না। এবারে সেটা আপনি হিন্দু মতেও বলুন, মুসলিম মতে বলুন, কি ওয়েস্টার্ন কালচারে বলুন, পজেশনের 4টে স্টেজ হয়। ফার্স্ট স্টেজ হচ্ছে ইনফেস্টেশন। ওকে। ইনফেস্টেশনে কি দেখা যায়, যাকে ধরুন পজেস করবে বা যে পজেস হবে, সে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেখতে পায় এবং সেটা স্বাভাবিক নয়। সেটা একটা ককরোচও হতে পারে, কিন্তু বাড়িতে কোনো ককরোচ নেই, হঠাৎ করে একটা ককরোচ বা একটা ইঁদুর দেয়াল দিয়ে হেঁটে যাচ্ছে, যেটা কিন্তু হ্যাঁ ঠিক আছে স্বাভাবিক, কিছু কিছু জায়গায় স্বাভাবিক, বাট আপনি বসে আছেন, কেউ দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে পাচ্ছেন, ঠিক ঠিক আছে। বাজে গন্ধ, যেটা আমরা জানি যে প্রেতেই বলুন, ডেভিলসেই বলুন, বা যেতে বলুন, নেগেটিভ এন্টিটি যদি আসে, সেখানে কিন্তু খুব বাজে এন্টিটি যদি থাকে, আপনি কিন্তু পচা গন্ধ পাবেন। এবং সেই পচা গন্ধটা পচা মাংসের গন্ধও হতে পারে, সেই পচা গন্ধটা যে কোনো জিনিসের গন্ধ হতে পারে, বাট সেটা পচা আইডেন্টিফাই কিন্তু করা যায় না, তৎক্ষণাৎ আইডেন্টিফাই করা যায় না। এবারে মেয়েটি এইরকম প্রথমে পচা গন্ধ পেতে শুরু করলো, সে কিন্তু কাউকে বোঝাতে পারছে না যে কি গন্ধ। বাড়িতে বসে নর্মালি বলছে, খেতে হয়তো বসেছে, নর্মালি বলছে আমার খুব পচা গন্ধ আসছে নাকে, বা হঠাৎ করে বসে আছে, বসে বলছে দেয়াল দিয়ে কিছু একটা চলে গেল। এবার সবাই যখন সেদিকে দেখছে, সেখানে কিছু নেই। প্রথমেই বলে রাখি, এনারা খুব সম্ভ্রান্ত পরিবার নন। আচ্ছা। যে অনেকগুলো ঘর আছে, মেয়েটি একা আছে বলছে, সবার সামনে বলছে, কিন্তু মাও রয়েছে, বাবাও রয়েছে, ভাইও রয়েছে, বোনও রয়েছে, একটা ভরাপুরা পরিবার। তো সেখানে সবার সামনে বলছে, কেউ কিছু দেখতে পাচ্ছে না, কারণ নাকে কোনো গন্ধ নেই। আচ্ছা। তো এটা ছিল তার ইনফেস্টেশন স্টেজ। আর এই ইনফেস্টেশন স্টেজেই সে বলতো কি, ঘুমের ঘোরে, যে বাইরে বেরিয়ে যাচ্ছি, বাইরে বেরিয়ে যাচ্ছি, যাবো, ডাকছে, কি ডাকছে, কে ডাকছে, কোনো আওয়াজ নেই কিন্তু রাত্রিবেলা। এই স্টেজটা আপনার চলে মিনিমাম 1 উইক মতো। আচ্ছা। এই 1 উইকের মধ্যে কিন্তু সে প্রচন্ড চুপচাপ হয়ে যায়, যদিও বা মেয়েটা কিন্তু চুপচাপ নয়। একটি 16 বছরের মেয়ে, ভেবে দেখুন, একটি 16 বছরের মেয়ে, সে স্কুলে যায়, সে পড়াশোনা করে, সে বন্ধু বান্ধবের সাথে দেখা করে, গল্প করে বাড়ির লোকের সাথে, সে কিছুই করছে না, সে চুপ। নেক্সট স্টেজ এলো অপারেশন। আচ্ছা। এটা কিন্তু আমাদের অপারেশন না, ইটস অপারেশন। এই অপারেশন স্টেজে কি হলো, সে টোটালি আইসোলেটেড হয়ে গেল। আচ্ছা। কারোর সাথে কোনো কথা বলছে না, কোনো একটা দিকে তাকিয়ে আছে, তো তাকিয়েই আছে। সেটা দেওয়ালে, সে কি দেখতে পাচ্ছে কেউ জানে না। সে আগেরটা কিন্তু বলছিল, এই স্টেজে কিন্তু সে বলছে না, ঠিক আছে। এই অপারেশন স্টেজ আগেন সেম ডিউরেশন। তারপরে চলে এলো অবসেশন। এইবার যেটা শুরু হলো, মেয়েটি ভায়োলেন্ট হতে শুরু হয়ে গেল। কি ভায়োলেন্স, তাকে যেতে দিতেই হবে। আচ্ছা। সে যেটা চাইছে তাকে করতে দিতেই হবে। এখানে সব থেকে বড় পার্ট হলো নিউডিটি। আচ্ছা। সে কিন্তু জামা কাপড় গায়ে রাখতে চাইছে না, একদমই জামা কাপড় গায়ে রাখতে চাইছে না। এবার বাড়ির লোক, নর্মাল বাঙালি পরিবার, আপনি বলুন এটা কি স্বাভাবিক? একদমই না, একদমই স্বাভাবিক নয়। বাবা মা ভাই বোন সবাই রয়েছে, তার সামনে হঠাৎ করে জামা কাপড় খুলে ফেলছে, জামা তুলে ফেলছে, ঠিক আছে। এই নিউডিটি শো করতে শুরু করে দিল। আচ্ছা, এই যখন অবসেশনের স্টেজ শুরু হলো, নর্মালি আমরা রাত্রিবেলা সবাই বাথরুমে যাই, ঠিক, উনিও যাচ্ছেন, কিন্তু গিয়ে আর আসছে না। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, স্নান করার সময় লাগতে পারে দিনের বেলা। এতদিন এত ঘন্টা লাগে না। অনেকেই নেয়, এখন তো আছে মোবাইল, মোবাইল নিয়ে অনেকেই চলে যায়, টাইম কাটাচ্ছে। বাট উনি যাচ্ছেন ইভিনিং এর পর থেকে, এবং 8 ঘন্টা পর পর চলে যাচ্ছেন, যখন যাচ্ছেন কোনো টাইম নেই। আপনার সঙ্গে কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে, আর সেটা কি আপনি চান যে টিআরসি পডকাস্টের দ্বারা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাক? যদি আপনার সঙ্গে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা ঘটছে, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের ভয়েস করে আপনার ঘটনা পাঠান। আমরা আপনার ঘটনা শুনে আপনাদেরকে ডেকে নেবো আমাদের টিআরসি পডকাস্ট চ্যানেলে, আর ফিচার হয়ে যান একটা হরর পডকাস্ট। আর সেইখানে আপনি আপনার ঘটনা আমাদের দর্শককে শেয়ার করতে পারবেন। যখন খুশি চলে যাচ্ছেন, ফিরছেন না, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বাথরুমে। প্রথমে বাড়ির লোকজন নজরআন্দাজ করে দেয়, বলে ঠিক আছে গেছে, কিছু হয়তো করছে, হোয়াট এভার ইট ইজ। কিন্তু জিজ্ঞাসা করতো যে কি করছিলিস, বাইরে বেরিয়ে এসে কিন্তু নর্মাল। প্রথমে কারোর সাথে কথা বলছে না, বাথরুমে চলে যাচ্ছে, বাইরে বেরিয়ে এসে নর্মাল, কাউকে কিচ্ছু বলছে না, ঠিক আছে, হয়ে গেল। খাওয়া দাওয়া মোটামুটি করছিল,
কিন্তু যখন থেকে অবসেশন শুরু হলো খাওয়া দাওয়া কিন্তু বন্ধের দিকে। আচ্ছা। যতটা পরিমাণ সে খায় ততটা পরিমাণ কিন্তু সে খাচ্ছে না। হুম, এইবারে আপনাকে একটা কথা বলি, যেহেতু একটু মানে নিম্নবিত্ত পরিবার, হুম। সেহেতু একটা কলোনিতে অনেক বাড়ি ঘর দর রয়েছে, আচ্ছা। ঠিক আছে? এদের বাথরুমটা হচ্ছে কমন। আচ্ছা। এবারে কমন বাথরুমে সবাই অহরহ যাতায়াত হুম, হুম। করছে। এবার মেয়েটি যখন গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগাচ্ছে, প্রথম প্রথম লোকেরা এটাকে নাজারান্দাজ করে, তারপরে কিন্তু সবাই গিয়ে এই বেরো, যাবো আমরা, এতক্ষণ কি করছিস, নর্মাল কথা। তো যখন এইটা করতে যায়, কিছু কিছু লোক তার বাড়িতে গিয়ে বলে কোনো কোনো সময় কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, আচ্ছা। আবার কোনো কোনো সময় সেক্সুয়াল ইন্টারফারেন্সের যেরকম আওয়াজ হয় আচ্ছা। সেই রকম আওয়াজ বাথরুম থেকে আসছে। মাথায় রাখবেন একটা 16 বছরের মেয়ে, হুম। ঠিক আছে? আওয়াজ আসছে, কিছুক্ষণ আওয়াজ আসছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ আওয়াজ আসছে, বন্ধ হয়ে যাচ্ছে। এর মাঝে ফিস ফিস করে কারোর সাথে কথা বলছে বাথরুমে। ফিস ফিস করে কথা বলছে। মেয়েটির কাছে কিন্তু কোনো ফোন নেই। আচ্ছা। একটি 16 বছরের মেয়ে, নিম্নবিত্ত পরিবার, তার কাছে কোনো ফোন নেই। সে বাবা মায়ের ফোন থেকে কথা বলে, হুম। তার কাছে কিচ্ছু নেই, সে বাথরুমে ফোন নিয়েও যায়নি, কিন্তু সে ফিস ফিস করে কথা হুম, বলছে, হুম। ঠিক আছে? এই জিনিসটা মানুষ লক্ষ্য করে, তার বাবা মাকে গিয়ে জানায়। এবং বুঝতেই পারছেন সেক্সুয়াল ইন্টারফারেন্সে যে আওয়াজ আওয়াজ হতে না, পারে হ্যাঁ। সেটা নিশ্চয়ই খুব আস্তে নয়, না। সেটা বাথরুমের বাইরে ভালো মতো শোনা যাচ্ছে। হুম। একটা নর্মাল কাঠামোর বাথরুম, একটি টিনের দরজা, সবই ঠিক। শোনা যাচ্ছে। বাইরের লোক কি ভাবছে? আমরা যেটা বুঝতে পারছি আচ্ছা। সেটাই ভাবছে, যে মাস্টারবেট করছে। হুম। কিন্তু 16 বছরের মেয়ের জন্য একটা মাস্টারবেট করাটা কি খুব স্বাভাবিক? না, তার সেই নলেজটা মানে খুব ডিফিকাল্ট, বাট জেনারেলি হয় না। কারেক্ট। হুম। তো বাবা মাকে গিয়ে বলাতে বাবা মা প্রথমে বিশ্বাস করেনি, তারপরে ফলো করতে শুরু করে। এবং যখন ফলো করছে তারাও দেখছে হ্যাঁ এই জিনিসই ঘটছে। এইবারে 4-5 দিন এরকম চলেছে, তাকে বাড়িতে ডেকে মানে ঘরে ঢুকিয়ে বকা বকি করা, মারপিটি করা, এ করা, কিন্তু সেই চুপ, আর নইলে খুব ভায়োলেন্স হয়ে যাচ্ছে। ওই ভায়োলেন্স হয়ে যাওয়া মানে জামা কাপড় তুলে ফেলছে, জামা কাপড় খুলে ফেলছে, লোকজনকে ধাক্কা দিচ্ছে, গালাগালি করছে। দৃষ্টি কিন্তু ভালো না। আচ্ছা। নর্মাল একটা মানুষে আপনি আমি কথা বলছি, একটা যেমন দৃষ্টি, ওর দৃষ্টি কিন্তু ভালো না, প্রচন্ড উগ্র। আচ্ছা। কিছুক্ষণের জন্য উগ্রতা থাকছে, তারপরে একদম ঝিমিয়ে যাচ্ছে, একদম শান্ত। মানে এই যে তাকানোটা, এটা কি সবার দিকে এরকম ভাবে তাকাচ্ছে, মানে ফ্যামিলি যে সময় ভায়োলেন্ট হয়ে যাচ্ছে বা ওকে যদি বাথরুম থেকে টেনে নিয়ে আসা হচ্ছে, তখন এই ফেজটা হচ্ছে। আচ্ছা। এবং সেই সময় বাবাকে মারছে, মাকে মারছে, সবাইকে মারছে, খামচি খুমচি সব দিয়ে দিচ্ছে। হুম। এবারে ওর মা কি করলো, বাথরুমে ওর সাথে যাওয়া শুরু করে দিল, আচ্ছা। যে ঠিক আছে আমি বাইরে দাঁড়াচ্ছি, তুই বেরো, স্নান কর, বেরো, এ কর। হুম। মা লক্ষ্য করে গায়ে আঁচড়ের দাগ, আচরের দাগ। আঁচড়ের দাগ, ঠিক আছে? প্রথমে ভেবেছে মেয়েটির হয়তো নৌকা আছে, চুলকেছে, আঁচড় হয়ে গেছে, বাট এর পরে আঁচড়ের দাগ শুরু হয় এমন জায়গায় যেখানে আঁচড় কাটা পসিবল নয়। কোথায়? পিঠের দিকে। হ্যাঁ। খুব okay. জোরে তো আপনি আঁচড় কাটতে না। পারবেন না, যদিও বা আপনি পিঠের দিকে হাত এরম করেন তো এরম আসবে, এরম তো আসবে না, হ্যাঁ, আপসাইড ডাউন থাকবে না। ঠিক আছে? সেই আঁচড়ের দাগ, এবং কখনো লম্বা আঁচড়ের দাগ, কখনো ছোট আঁচড়ের দাগ, এবং আঁচড় পড়ছেই। হুম। আচ্ছা, নেক্সট হচ্ছে ওর মা বাবার সাথে কথাবার্তা বলে, কথাবার্তা বলে মা তো মায়ের মন একটু চেক করি মেয়েকে, দেখে প্রাইভেট পার্টসেও সেম জিনিস, থাইয়ের কাছে, আচ্ছা। অ্যাবডোমেনে, পেছনে, প্রাইভেট পার্টসেও সেম নখের আঁচড়, ঠিক আছে? এবং তাতে কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপ নেই যে কোনো জ্বালা পোড়া করছে বা মা আচ্ছা। ওষুধ লাগিয়ে দাও বা কিছু, হুম, কোনো হুম। ভ্রুক্ষেপ নেই, ওটা অ্যাজ ইট ইজ রয়েছে, এবং শোকাচ্ছেও না। জেনারেলি একটা আঁচড় বা কিছু আপনার 3 থেকে 4 দিনের মধ্যে ঠিক, শোকাতে আচরের শুরু দাগ। করে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু শোকাচ্ছে না, ভালো কথা। এইবারে আসছি নেক্সট পার্ট, দ্য পজিশন, দ্য আচ্ছা। ফার্স্ট, মানে একদম দ্য মেইন পার্টে চলে আসছি। এই জিনিসগুলো তো আপনার অবসেশনে হয়ে গেল। এইবারে যখন পজিশন হলো, ও কিন্তু সেম জিনিস ঘরেই করতে শুরু করে দিল। মানে ও মাস্টারবেশন ঘরে করছে, ঘরে করছে, সবার সামনে, বাড়ির লোকের সামনে। বাড়ির লোকের সামনে। এবং সেই সময় কিন্তু ওর কোনো জ্ঞান নেই, জাস্ট মাথাটা এরকম, হুম। অ্যান্ড শি ইজ ডুইং হার ওয়ার্ক। মা তো এবার সাংঘাতিক। এটা কে দেখতে চায়? অবভিয়াসলি বাড়ির লোক কেনই বা দেখতে যাবে, মানে তার বাবা, তার ভাই, তার মা, আই মিন কেউ, এই আমরা নর্মাল সমাজে এগুলো দেখে অভ্যস্ত নই, না। এবং দেখতেও চাই না না। সামনাসামনি, নিজের মেয়ে বা নিজের ছেলে আমরা এটা দেখতেই চাই না।
করতে শুরু করলো। তাকে কিছু বলতে গেলে সে শুধু হাসে আচ্ছা। এবং উইয়ার্ড স্মাইল। হুম। ঠিক আছে, রিসেন্টলি আমরা একটা হলিউড মুভি রিলিজ করেছি, আপনি হয়তো দেখেছেন, স্মাইল বলে। হ্যাঁ দেখেছি। হ্যাঁ, দ্য স্মাইল ওয়াজ সো উইয়ার্ড, হ্যাঁ। দ্যাট কাইন্ড অফ উইয়ার্ড স্মাইল। খুব জোরে কিন্তু হাসছে না, হা 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 অট্টহাসি নয়, আ উইয়ার্ড স্মাইল। স্মাইল দিচ্ছে, থেমে যাচ্ছে, জামা কাপড় গায়ে রাখছে না, রাত্রিবেলায় জামা কাপড় গায়ে রাখছে না, বাবাকে দেখে হাত ধরছে, ভাইকে দেখে হাত ধরছে, কেউ আর ওর চারপাশে থাকতেই চাইছে না। আচ্ছা, এই স্টেজে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আচ্ছা। পুরোপুরি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এইবারে বাড়ির লোকজন আমাকে কন্ট্যাক্ট করার আগে ভাবলো ওর সাথে একবার কথা বলি। আচ্ছা। ওকে কিন্তু ছোটখাটো এই ঝাড়ফুঁক করাতে নিয়ে গেছে, কোনো লাভ হয়নি। ওখান থেকে আপনাকে ছোটখাটো জিনিসপত্র দিয়েছে, আমি বলছি না কি দিয়েছে, দিয়েছে, তাতে কোনো কিন্তু লাভ হয়নি। ওই খেলে পরে কিছুক্ষণ ঠিক থাকছে, তারপরে আবার রাত্রিবেলা ওই 7টা থেকে ডিউরেশন শুরু হচ্ছে, সারা রাতের এই গল্প। কারোর ঘুম নেই বাড়িতে, সে দরজা খুলে বেরিয়ে যেতে পারলে বেঁচে যায়। আচ্ছা। আর যখনই দরজা খোলা দেখছে বা জানলা খোলা দেখছে, এইরকম ফিঙ্গার পয়েন্ট করছে, জাস্ট এরকম ফিঙ্গার পয়েন্ট করছে, হাসছে আর ঘাটটাকে এরকম বেঁকিয়ে তাকিয়ে আছে। হ্যাঁ, একটা মারাত্মক দেখতে, মানে যে কেউ দেখলে এবার যে কেউ মানে ভয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। যদি মানে আপনি এরকম ওনার করে। স্টোরি জানেন না, তবু আপনি সিম্পলি দেখলে ভয় পেয়ে যাবেন। স্বাভাবিক। যদি এরকম যদি কিছু করে, দরজার দিকে তাকিয়ে এরকম যদি একটা ফেস করে, ক্রিপি স্মাইল, শুধু দরজা না, জানলাও, তাহলে যেটাই খোলা দেখছে সেখানে এরকম করছে, এবং টার্গেট হচ্ছে বাথরুমে চলে যাব। আচ্ছা। এবারে মেয়েটির সাথে মানে একটু কথা বলি, কি অসুবিধাটা কি। প্রথমেই তো কেউ এত কিছু ভাবতে চায় না, কি অসুবিধা শুনি। মা বাবা কথা বলতে বসলো, নর্মাল সকালবেলা কিন্তু সে নর্মাল থাকে, একদম একটা মেয়ে যেমন নর্মাল 16 বছরের মেয়ে হতে পারে, নর্মাল থাকে সে, তার কিন্তু কোনো, হ্যাঁ তার শারীরিক কিন্তু কাঠামোতে পরিবর্তন এসেছে। সে রোগা হয়ে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, ঠিক আছে, মানে ধীরে 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 মনে হচ্ছে তার প্রচন্ড বড় কোনো ব্যাধি হয়েছে বা রোগ হয়েছে, সে কিন্তু শুকিয়ে যাচ্ছে। আচ্ছা। ঠিক আছে, নখ কাটতে চাইছে না, চুল বাঁধতে চাইছে না, এলোকেশি পুরো। যাই হোক, কথা বলতে বসলো, কথা বলতে জিজ্ঞাসা করলো যে তুমি কেন এরকম করছো। তার বাবার কথা হিসেবে আমি বলছি, তুমি কেন এরকম করছো, কি কারণ, তুমি কি অন্য কিছু চাইছো, কাউকে তোমার ভালো লাগছে, বা তুমি এগুলো কোথা থেকে শিখেছো, তুমি কেন করছো। তো মেয়েটি বলছে যে আমার শুধু মনে হয় যে আমাকে ডাকছে, আমি শুধু কালো একটি অবয়ব দেখতে পাই। আচ্ছা। এবং সেটি কোনো মহিলা অবয়ব নয়, সেটি পুরুষের অবয়ব। ঠিক আছে, হাইটে আমার থেকে লম্বা, 6 ফুট 6.5 ফুট হবে, অনেকটাই লম্বা, বুঝতে পারছেন। এবং বেশিরভাগ সময় আমি বাথরুমে গেলে দেখি বাথরুমের দরজার পাশে দাঁড়িয়ে আছে। ওকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তখন ওনারা জিজ্ঞাসা করলেন তাহলে তুমি বাথরুমে গিয়ে যে ফিস ফিস করো বা যাই তুমি করছো, যেগুলো আমরা স্বাভাবিক সমাজে দেখে অভ্যস্ত নই, তুমি যে মাস্টারবেশন করছো, বা তুমি যে ঘরের মধ্যে করছো, বা তুমি যে জামা কাপড় রাখতে চাইছো না, টোটাল নিউডিটিতে চলে আসছো, এগুলো একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটি। তাহলে এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি গুলো তুমি কেন করছো, সেটা এই বয়সে তুমি কারোর থেকে দেখেছো, কারোর থেকে শুনেছো, বা তুমি এগুলো কিছু ফলো করো। বলছে না, স্কুলে কেউ এরকম নয়, কোনো বই নেই আমার কাছে, আমি কিছু দেখি না, কারণ হচ্ছে মোবাইলই নেই। 2023 সাল, আমরা জানি খুব মডার্ন টাইম, সবার কাছেই ভিডিও ক্যামেরা থাকে, দেখতে পারি, ইন্টারনেট ইজ অ্যাভেলেবল, বাট সে তো কোথাও যাচ্ছে না যে একটা ইন্টারনেট জায়গায় গিয়ে বসে আছে, বসে বসে দেখছে, বা কিছু বন্ধুদের মোবাইল নিয়ে দেখছে, তাও করছে না। সে সেটা বলেছে যে আমি এটা করছি না। কিন্তু আমি যখন বিকেলবেলা বাথরুমে যাচ্ছি, মানে এই জায়গাটা বলতে গেলে আমারই গুজবাম্পস আসছে, বলছে আমি দেখছি ঠিক এরকম কর্নার, ধরে নিন এটা বাথরুম, এটা হচ্ছে কর্নার ওয়ালে এরকম ভাবে বসে আছে, ওয়ালে বসে আছে, টোটালি একটা কালো অবয়ব, ঠিক আছে, চোখ দুটো, ওই বলছে চোখ দুটো লাল, এরকম ওরা যে আগুন জ্বলছে চোখের ভেতরে, বাট চোখ দুটো লাল, খালি চোখ দুটো বোঝা যায়, আর কিছু বোঝা যায় না। এবং যে মোমেন্টে আমি দেখে ভয় পেয়ে বেরিয়ে আসবো, যে এই চোখটার দিকে তাকাই, আমি থাকি না, আমি জানি না তারপরে আমি কি করছি।
মানে ইমাজিন করুন যে দেওয়ালে জাস্ট এরকম পাটা এরকম করে হাতটা এরকম করে কেউ বসে আছে, দেয়ালে বসে আছে, মারাত্মক ভয়ের ব্যাপার এটা। কোনো র্যাক নেই, কিচ্ছু নেই, জাস্ট দেওয়ালে। এবং বলছে আমি দেখি দেওয়ালে ঘুরছে, এবং এই জিনিসটা বাইরের মানুষও দেখেছে যে লাইট কিন্তু ফ্লিকার করছে। ফ্লিক করছে, যেটা আমরা জানি কোথাও যদি হেভি এনার্জি বা উইকেড এনার্জি চলে আসে, এনার্জি ফ্লাকচুয়েট কিন্তু Correct, করে। correct, হ্যাঁ। এবং যেটা আমি বলতে ভুলে গেছি, বাথরুমের লাইট কিন্তু বারে বারে ফেটে যায়, বাল্ব বারে বারে ফেটে যায়। এই এক সপ্তাহ লাগালো ফেটে গেল বা কেটে গেল, তো এই চেঞ্জেস গুলো কিন্তু হচ্ছে। এবং আমরা জেনারেলি জানি যে এই চেঞ্জেস গুলো হয়, ইলেকট্রিকের জিনিস কিন্তু, এনার্জির জিনিস কিন্তু নষ্ট হয় কেন? কারণ এই সমস্ত এনার্জি, এদেরকে আমরা বাংলা ভাষায় প্রেত বলতে পারি, ঠিক। ঠিক আছে? এরা হচ্ছে হাঙ্গার এন্টিটি, আচ্ছা। টোটালি হাংরি এন্টিটি এরা। হুম। এই এন্টিটি গুলো কি করে, হয় খাবারের জন্য ভুকা থাকে, নয় সেক্সের জন্য ভুকা থাকে, আর নইলে নিজের কোনো ইচ্ছা যেটা পূরণ করতে পারেনি সেটার জন্য ভুকা থাকে। তো দে আর হাংরি, টোটালি হাংরি। এই কেসে কিন্তু হাঙ্গারটা লাস্ট। ওকে, হ্যাঁ, তার এখন বুঝতে পারছি যে ব্যাপারটা। কারণ কি, জেনারেলি প্রেত বা পিশাচ এলে আমরা শুনে এসেছি যে মাছ মাংস খুব খেতে শুরু করছে বা নন ভেজের দিকে আকৃষ্ট হচ্ছে, বাট এখানে কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। রাইট, হ্যাঁ, খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছে, শুকিয়ে যাচ্ছে, কিন্তু ওই জিনিসটা চলছে কনস্ট্যান্ট, সিক্রেশন হচ্ছে কনস্ট্যান্ট। একটা 16 বছরের মেয়ে, সবে সবে তার মেনস্ট্রুয়াল সাইকেল হয়েছে, এবং টাটকাই বলতে পারি আমরা, টাটকা মেনস্ট্রুয়াল সাইকেল যেখানে, তো সেখানে কিন্তু সিক্রেশন হচ্ছে বাড়িতে। বলছি কেউ ওর সাথে থাকতে পারছে না, শুতে পারছে না। আচ্ছা, তারপর বলছে যে আমি আর খেয়াল করতে পারছি না যে তারপরে আমার সাথে কি হচ্ছে, তারপরে আমি কি করছি। তখন তো মা বাবার মাথায় হাত। আচ্ছা, আরেকটা কথা বলছে যে আমাকে শুধু বলে নিয়ে যাবে, আমাকে শুধু বলে নিয়ে যাবে। তো মা বাবা জিজ্ঞাসা করছে যে তাহলে তোমার তো শারীরিক ব্যথা হওয়া দরকার, স্বাভাবিকভাবে আমরা যদি সায়েন্টিফিক্যালি কথা বলি, শারীরিক ব্যথা। বলছে না, আমার তো কোনো ব্যথা নেই, আমার কোনো ব্যথা নেই, উল্টে আমার তো ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। কি হচ্ছে সেই বিষয়ে কিন্তু তার কোনো আইডিয়া নেই। আচ্ছা, এবারে আমরা কিন্তু বাইরে থেকে শুধু আওয়াজটাই শুনতে পাচ্ছি, ভেতরে যে কি হচ্ছে আমরা কিন্তু জানি না। সে মাস্টারবেট করছে নাকি এন্টিটি ওর সাথে সেক্সুয়ালি ইনভলভ হচ্ছে, সেটা কিন্তু বুঝতে পারছি না। স্বাভাবিক, ঘরের ভেতরে যেটা হচ্ছে সেটা জানা যাচ্ছে, সেটা দেখতেও পেয়েছে, কখনো মাস্টারবেট করছে, আর রাত্রিবেলা যেটা হচ্ছে, রাত্রিবেলা মাস্টারবেট করছে না বা শুয়ে আছে, সেই সময় সেই রকম আওয়াজ করছে বা এক্সপ্রেশন দিচ্ছে যে সামথিং ইজ সেক্সুয়ালি ইনভলভিং উইথ হার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার জন্য শরীরে জায়গায় জায়গায় আপনার দাগ পড়ছে, কিছু কিছু জায়গায় কালশিটে পড়ছে, যেটা আমরা বলতে পারি যে কারোর অনুমতি ছাড়া যেটা বা অত্যাচার, যেটাকে আমরা অত্যাচার বলতে পারি, সেক্সুয়ালি অত্যাচার যেটাকে বলতে পারি। বাবা মা খুব ভেঙে পড়ে, কি করবে বুঝতে পারছে না। তো তখন কোনোভাবে আমার অ্যাড্রেসটা পায়। আমাদের ওয়ার্ল্ডে আমরা মনে করি আপনার দ্বারা যদি কারোর কোনো কাজ হবে বলে লেখা থাকে, তো অটোমেটিক্যালি সে আপনাকে চিনুক বা না চিনুক আপনার কাছে পৌঁছে যাবে। একদম, আমি এটা খুব কোনো না কোনো মিডিয়ামশিপ দিয়ে আপনার কাছে সে পৌঁছেই যাবে। তো উনি আমাকে এই স্টোরিগুলো বলে, শুনে আমি যেটা বুঝতে পারি যে খুব নোংরা কোনো প্রেত গোষ্ঠীর কেউ। ঠিক আছে, প্রেত কেন বলছি ভিউয়ার্সদের বুঝতে সুবিধা হবে, আমি এখানে কোনো ডেমন ডেভিল উচ্চারণ করতে চাইছি না, প্রেত বলছি কারণ ওই যে বললাম, যদি আমরা মুসলিম ভাষায় বলি খাবিজ বলে একটা কথা, যেটা কিন্তু প্রচন্ড নোংরা গোত্রের জিন হয়, এবং এরা প্রচন্ড পাওয়ারফুল হয়। এবারে ওই যে বললাম জিন, একদিকে মুসলিমরা বলছে, বাংলাতে হিন্দুরা বলছে ভূত, আমরা কি বলি, আমরা স্পিরিট বলি, ঠিক আছে। এবারে এই স্পিরিট তো কনস্ট্যান্ট অত্যাচার করে যাচ্ছে, মেয়েকে যদি না দেখায় বা না কিছু করে তাহলে তো হবে না। সেই রাত্রে, অনেক রাত্রে যেহেতু ফোন এসেছিল, তো সেই রাত্রিবেলা আমি উনাকে বলি যে আপনি এক্ষুনি কাউকে একটা পাঠান,
যে আমার কাছে আসতে পারে উইদিন অ্যান আওয়ার, আমি একটা জিনিস রেডি করে দিচ্ছি, আপনি এটা নিয়ে যান, আজকের রাতটা কোনোভাবে কাটান। মেয়েটার কাছে কিন্তু বেশি সময় ছিল না, কারণ অলরেডি কিন্তু অনেকটা টাইম চলে গেছে, 1 মান্থ, ইটস আ লং টাইম। আমি যে স্টোরিটা আপনাকে 8 ঘন্টায় বলছি, সেটা একটা মাস একটা শরীর সহ্য করেছে। ঠিক। ঠিক আছে, আর এই সমস্ত জিনিস যখন হয়, শারীরিক গঠন বা কাঠামোতে অনেক পরিবর্তন দেখা যায়, একদম। এবং ভেতর থেকেও ক্ষত হয়। সোলের কথা তো ছেড়েই দিলাম, সোল তো ক্ষত হচ্ছে। বাট এখানে কিন্তু ওই এন্টিটিটার ভেতরে ঢুকে যাচ্ছে না, পুরোপুরি ঢুকে কিন্তু পজেস্ট করছে না, ওকে। ইউটিলাইজ করছে বডিটাকে। আচ্ছা। মানে পজিশন রয়েছে, কিন্তু পজিশনের সাথে বডি ইউটিলাইজ করছে। আচ্ছা। কেন? বিকজ অফ লাস্ট। বডি তো দরকার, ঠিক। সেক্স যদি আমি করতেই চাই, আমার তো একটা বডি Body লাগবে, দরকার, হ্যাঁ। হাওয়ার সাথে তো হবে না। তো সেই জন্য এই এন্টিটির বডিটা দরকার ছিল, এবং মেয়েটিকে পেয়ে গেছে। আচ্ছা, সবার আগে কি জানতে হবে? উৎস। তো আমি জিনিস বানিয়ে দিলাম, নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওকে সেই রাত্রিবেলা স্নান করালেন, ওটা দিয়ে করিয়ে মেয়েটা ঝিমিয়ে গেছে, পুরোপুরি ঝিমিয়ে গেছে, কোনো জ্ঞান নেই, বিছানায় শুয়ে দিয়েছে। সেই রাতটুকুনি কিছু হয়নি। পরের দিন আমি ভিজিট করি, আপনি বিশ্বাস করবেন না, আমি যখন ভিজিট করি, যখন আমি এন্ট্রি করি রুমে, পচা গন্ধ। তুমি পেয়ে গেছো এই গন্ধটা? মানে আমি বলছি আপনারা আছেন কি করে? বলছে আমরা কোনো গন্ধ পাচ্ছি। মেয়েটা আমার মুখের দিকে তাকিয়েছে। আমি কিন্তু দুপুরে ভিজিট করেছি। আচ্ছা। দুপুরে ভিজিট করেছি এই কারণে, কারণ আমাকে রাতের আগে জিনিসটাকে বন্ধ করতে হবে। অ্যান্ড গিয়ে যেটা বুঝলাম, দিস ইজ নট আ সিঙ্গেল ডে প্রসেস। আচ্ছা। এটার জন্য আমার 5 দিন লেগেছে সময়। ঠিক আছে, প্রচন্ড পচা গন্ধ। তাই বললাম, আপনারা কি বাড়ি খাট ঠাট সব দেখেছেন নিচে বা এদিক কোনা কুচিয়ে দেখেছেন? কোথাও ইঁদুর মরা বা কিছু মরে টরে পড়ে নেই তো? বলছে না, আমাদের ঘর পুরো পরিষ্কার করে দেখেছি। আচ্ছা, ভালো কথা, বুঝে গেছি কি জিনিস। মেয়েটার সামনে গিয়ে বসলাম, মেয়েটাকে ধরলাম। মেয়ে, আপনি বিশ্বাস করবেন না, আমাদের নখে কি হয়, একটা ব্লাডের ব্যাপার থাকে তো, গোলাপি গোলাপি একটা ব্যাপার থাকে। ভেসেলস গুলো পুরো সাদা হয়ে গেছে। পুরো সাদা মানে আমাদের এই যে যে পিঙ্ক ভাবটা আছে পুরো সাদা হয়ে পুরো গেছে। সাদা, নখ পুরো সাদা, চোখ দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। আচ্ছা। চোখ পুরো ফ্যাকাশে। মানে আমাদের যে ব্ল্যাক যে আইবলটা ব্ল্যাক আছে, আইবলটা আছে তো, হ্যাঁ। ব্ল্যাক আইবলটা পুরো ফ্যাকাশে, একটা কালার হয় তো, চোখের একটা কালার হয়। একটা সুস্থ মানুষ, একটা অসুস্থ মানুষ, দুটোর মধ্যে ডিফারেন্স একদম, আছে। হ্যাঁ। ও অসুস্থতা ছাপিয়ে চলে গেছে, আচ্ছা। এবং স্টিফ। আমরা তো আইবল মুভমেন্ট করছি, ওর কখনো হয়তো এরম যাচ্ছে, কখনো এরম যাচ্ছে, এবং পুরো স্টিফ হয়ে থাকছে। বডি ঠান্ডা, কিন্তু মরে যায়নি, বেঁচে আছে, বসেই আছে, কিন্তু চুপচাপ বসে আছে। এই প্যাথেটিক একবারে। প্রচন্ড প্যাথেটিক। মানে অতদিন ধরে কিছু খাচ্ছে না, জল খাবে, একটা মানুষ নাই খেতে পারে, সে জলটা তো খাবে, সেই জলটাও তাকে জোর করে খাওয়ানো হচ্ছে। তো ভালো কথা, মেয়েটাকে দেখলাম, আমাদেরকে তো আগে জানতে হবে যে জিনিসটা কি। হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ। তারপরে বাথরুমটা ভিজিট করলাম। ঠিক আছে, বাথরুমটা দেখছি পুরো শ্যাওলা হয়ে রয়েছে। হ্যাঁ, মানে আপনি পা দেবেন তো আপনি পড়ে যাবেন। তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা এইভাবে বাথরুম কি করে ইউজ করছেন? তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, দেওয়ালগুলো পুরো একদম মানে ঝুল হয়ে গেছে। বলছে যে এটা কয়েকদিনের মধ্যে হয়েছে। আচ্ছা। তাই আমি যে আপনি এটা কি করে, বলছে কয়েকদিনের মধ্যে সারা। বলছে হ্যাঁ, কয়েকদিনের মধ্যে হচ্ছে। আমাদের বাথরুম তো সবাই পরিষ্কার করে, বাড়ি বাড়ি পরিষ্কার করে, আজকে এর ডিউটি কালকে ওর ডিউটি, পরিষ্কার হতে থাকে, কিন্তু এরকম হয়ে গেছে। এবং সবাই বাথরুম ইউজ করতে ভয় পাচ্ছে, যেই বাথরুমে যাচ্ছে তারই মনে হচ্ছে কেউ না কেউ পেছনে হয় দাঁড়িয়ে রয়েছে, নইলে কাঁধের কাছে একটা এরকম হালকা টাচ দিয়ে চলে যাচ্ছে, নইলে ধাক্কা মারছে, নইলে একটা নিঃশ্বাস ফেলছে। তো কেউ যেতে চাইছে না ওই বাথরুমে, কেউ ইউজই করছে না। যদিও বা ওখানে একটা স্পেয়ার বাথরুম ছিল, স্পেয়ার বাথরুম বলতে ওটার সাথেই ছিল না, একজনের ঘরে ছিল, তো সে আর কি সবাইকে অ্যালাউ করেছে এই মুহূর্তে ওটাকে ইউজ করার জন্য। ঠিক আছে, বাথরুম থেকে একটু বাথরুমের স্যাম্পল নিয়ে এলাম, নিয়ে এসে তো আমাদের স্যাম্পলটা নিয়ে এসে দেখতে হবে। আর ঘরের চারপাশ থেকে একটু মাটি নিলাম, আপনি জানেন এই বিষয়টা, ওটা না নিলে তো জানতে পারবো না। তো নিয়ে যেটা জানতে পারলাম যে ওই যে বললাম প্রেত, কারেক্ট, একদম কারেক্ট। এ কিন্তু প্রথম থেকে প্রেত ছিল না, যে এন্টিটির কথা আমরা বলছি সে কিন্তু প্রথম থেকে প্রেত ছিল না, একটি নর্মাল ছেলে ছিল। আচ্ছা। ঠিক আছে, নামও জানতে পারি কিন্তু নাম বলছি না।
কারণ আপনি জানেন এই এন্টিটিতে নাম নিলে কি হয়, জানি। তো নাম নিচ্ছি না। সে একটি নর্মাল ছেলে ছিল, প্রেমে ধোকা খায়, আচ্ছা। যেটা এখনকার দিনে নর্মাল। হুম। প্রেমে ধোকা খেলো, প্রেমে ধোকা খেয়ে করে, আচ্ছা। এবং সে করেছিল বাথরুমে, নট দিস বাথরুম, তার বাড়িরই কোথাও বাথরুমে সে করে। তো আমরা জানি যে এই সমস্ত এন্টিটিরা যেখানে করছে ওই জায়গাটুকুনির মধ্যে সীমিত থাকে, কিন্তু এই ছেলেটি স্বভাব চরিত্র ভালো ছিল না। আচ্ছা। প্রেত গোষ্ঠী হতে গেলেও তো কিছু ট্যালেন্ট লাগে আমরা বলি। ঠিক। তো সেই ট্যালেন্টটা হচ্ছে, হয় আপনি প্রচন্ড চিটিংবাজ গোত্রের লোক ছিলেন, মানুষের ক্ষতি করেছেন, প্রচন্ড জেলাসি ছিল আপনার, মার্ডার করেছেন বা কিছু করেছেন, এইরকম টাইপের হলে তবেই কিন্তু আপনি এই প্রেত গোষ্ঠীতে নাম লেখাতে পারবেন। তো ছেলেটি স্বভাব চরিত্রের দিক দিয়ে ভালো ছিল না, তো সেই কারণে এই গোষ্ঠীতেই এসছে, বোঝাই যাচ্ছে। তার বক্তব্য অনুযায়ী যে সে একটি মেয়ের জন্য মরেছে, ক্ষতিও একটি মেয়েরই করবে। কোথাও গেছিল, এবং মেয়েটির একটা স্বভাব ছিল, মেয়েটি চুল ছিল অনেক লম্বা। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে কোনো কারণে চুল খুলে কি গেছে? Yes, চুল ছিল লম্বা, দেখতে ভালো, আমি বলবো না খুব সুন্দর, বাট দেখতে ভালো। কোথাও গেছিল বন্ধু বান্ধবের সাথে বা কারোর সাথে, কিছু জিনিস পাড়িয়ে ফেলেছে, সেখান থেকেই অ্যাটাচ হয়ে গেছে, লাশ করেছে। এবার অ্যাটাচ হয়ে যাওয়ার পর ওর সাথে তো এসছে, থাকবে কোথায়? এটা থাকার তো জায়গা দরকার। প্রথমেই তো বডি হয়তো ঢুকতে পারছে না, বডি তো ঠিক আছে, সুস্থ সবল বডি, বাথরুমে জায়গা নিল, নিয়ে এইবার ওর যেটা দরকার ছিল ও ওটা ওখানেই স্টার্ট করলো, মানে স্টার্টটাই হলো বাথরুমটার থেকে, একদম বাথরুম থেকেই। এবং মেয়েটি যখনই আঙুল দেখাতো, যেটা আমি বলেছি যে বাথরুম কিন্তু ঘরের থেকে দূরে, কম্পাউন্ড দিয়ে হেঁটে যেতে হয়, তার মানে কি বাইরেটা তো কম্পাউন্ডটা, তো তো ওই চারপাশেই ঘুরছে, মেয়েটা যে আঙুল দেখাচ্ছে মেয়েটা পয়েন্ট আউট করে ওকেই দেখাতো। এবার আমরা সাধারণ মানুষ তো যতক্ষণ চোখে না দেখছি তো বিশ্বাস করবো না, বলবে কি বলছে, অসভ্যতামি করছে, দুষ্টুমি করছে বা অ্যাট্রাকশন চাইছে, বাট ওই মেয়েটি দেখতে পেত। তখন একদম প্রথমে যদি এই জিনিসটা ধরা পড়তো, বা প্রথমেই যদি ওনার পেরেন্টসরা যদি এটার একটা কিছু ভাবতো, তাহলে এত দূর অব্দি যেত না। জানা গেল, পরিচয় তো জানলাম, এবারে মেয়েটাকে বার কি করে করব? ওকে তো কোথাও ট্রাভেল করানো যাবে না। ট্রাভেল করি আমি যদি আমার যেখানে অল্টার, আমি যেখানে কাজ করি সেখানে যদি নিয়ে আসি, সেটাও নিয়ে আসা সম্ভব না, তো আমাকে অল্টার তুলে নিয়ে ওখানে যেতে হলো। অল্টার তুলে নিয়ে যেতে হয়েছে? আমাকে ওখানে গিয়ে অল্টার বানাতে হয়েছে। একটা বিশাল বড় টাস্ক এটা। কিছু করার নেই, আমাদের কাজ হচ্ছে বাঁচানো। আমি যদি চেষ্টাও না করি, এবং আমি চেয়েছি, আমি মানে আমি আই এম আ হেকিটেরিয়ান, তো আমি হেকিটেরিয়ান হয়ে আমি কাউকে দেখবো যে এই জায়গায় থেকে তার অসুবিধা, তাকে আমি হেল্প করতে পারছি না, তো আমার শিখে কোনো লাভ নেই, আমি যা শিখেছি আমার কোনো লাভ নেই। তো আমি মাদার হেকিটিকে বলি যে চলো আমার সাথে, আমি এইভাবেই কথা বলি, ঠিক আছে, মন্ত্র বা অত কিছু আমি ফলো করি না, আমি ডাইরেক্ট কথা বলতে ভালোবাসি, তো ডাইরেক্ট চ্যানেলিং হয় এতে। আমি কথা বললাম, আমি বললাম যে আমি প্রথমে বাড়িতে আসি, নিজের অল্টারে বসে তো এগুলো জানলাম, জেনে টেনে নিয়ে ওনার পেরেন্টসকে আমি জানালাম, জানিয়ে বললাম আপনারা কিছু করবেন না এখন, আর ওকে যদি বাথরুমে যেতেই হয়, ওকে বাইরে কম্পাউন্ডে কোথাও কিছু করান, যেভাবে হোক করান, এই মুহূর্তে বাথরুমটিতে কেউ ইউজ করবে না, কারণ যে ইউজ করবে 5 দিন বলেছি ডিউরেশন, যে ইউজ করবে মেয়েটিকে যে কোনো ভাবে ফেলে দিতে পারে, মাথা ফেটে যেতে পারে, মরে যেতে পারে, বা অন্য কাউকে দিয়ে অন্য কারোর কোনো ক্ষতি হতে পারে, যাবেন না। তো আমরা সল্ট এফেক্ট খুব মানি, সল্ট কে খুব পাওয়ারফুল মনে করি ফর প্রোটেকশন, এবং সি সল্ট ইউজ করি, আপনি কোর্স সল্টও ইউজ করতে পারেন যাদের কাছে নেই অ্যাভেলেবেল। তো আমাদের ডিফারেন্ট টাইপস অফ সল্ট হয়, এর মধ্যে একটা সল্ট হয় আমাদের ব্ল্যাক সল্ট বলি, যেটা আমরা তৈরি করি, ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি পাওয়ারফুল ফর প্রোটেকশন। তো আমি প্রথমে তো অল্টার নিয়ে যাই, অল্টার সেট আপ করি, জিনিসপত্র বাড়ির থেকে বানিয়ে নিয়ে গেছি নিজের অল্টার থেকে, অল্টার সেট আপ করি, মাদার হেকিটিকে বসাই ওখানে, ঘরের চারদিকটা ব্ল্যাক সল্ট দিয়ে আমি বেঁধে দিই সবার আগে, যতগুলো পজিশন আছে যেখান থেকে বেরোতে পারবে সেই জায়গাগুলোকে আগে বেঁধে দিই, কারণ কি যদি ওর বডি থেকে বেরোয় আরেকজনকে প্রসেস করতে পারে যে কোনো মোমেন্টে, এবং একা এই কাজগুলো করা যায় না, ইটস ভেরি রিস্কি,
কিছু একটা হয়ে গেলে সবাই আমাকে দোষারোপ করবে, আপনি কি করেছেন, সবার সামনে হওয়া ভালো। হুম, তো মাকে নিয়ে যাই, আমি মাই বলি, মাদারই বলি, তো মাদারকে নিয়ে যাই, মাদারের অল্টার সেট আপ করি, গার্লিক ইউজ করি। হুম, গার্লিক ইজ অলসো আ ভেরি পাওয়ারফুল মাটেরিয়াল। ওদের বাড়ির মাটি তো আছে, আর্থ এলিমেন্ট, মানে আমি 5টা এলিমেন্টকে আমাকে ইউজ করতে হয়েছে হুম, টোটালি, ফায়ার, এয়ার, আর্থ, আপনার ওয়াটার অ্যান্ড স্পিরিট। হুম। স্পিরিট তো আমার মধ্যে রয়েছেই, আমার ইনটিউশন কাজ হুম, করছে, আমার ইন্টেনশন রয়েছে ওখানে। অ্যান্ড অ্যাজ আমি প্রথমেই বললাম, আমাদের কাছে ইন্টেনশন ইজ ম্যাজিক, প্রচন্ড ভাবে। দ্যাট ইজ পাওয়ারফুল। ইন্টেনশন না থাকলে আপনি যতই যাই করে নিন, কিছু করতে পারবেন না। এবং 5 এলিমেন্টস দিয়ে আমাকে ঘরের মাঝখানে কাজ করতে হয়। আচ্ছা। ঠিক আছে, প্রথমে তো মানে আপনি যদি যখন কাজ শুরু হয় তখন যদি আপনি ওকে দেখতেন তো আপনি মানে সহ্য করতে পারতেন না। কেন, এরকম কি হয়েছে? ছটফট করছে তো, হুম। লিটারালি ছটফট করছে, মানে ওকে বেরোতেই হবে, ও ওই অল্টারের ওপর দিয়ে বেরিয়ে চলে যাবে। আচ্ছা। আর ঘরের চারপাশ তো বেঁধে দিয়েছি, হুম, তার সাথে সাথে আপনার বাথরুমের চারপাশও বাঁধা রয়েছে, এও বেরোতে পারছে না, এও বেরোতে পারছে না। হুম, ঠিক আছে, নানান ভাবে হাত পা ছোড়া, গালা গালি, খিস্তি খামারি, মানে ওর বাবা তো আকাশ থেকে বলছে বলছে, আমার মেয়ে এরকম কোনোদিন বলেইনি। মানে আমরাও বাড়িতে এই ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, হতে পারে বাইরে থেকে শিখেছে, বাট বাইরে থেকে কত শিখবে। হুম, ঠিক। যাতা বলছে, মানে যাতা। ইভেন ওর বাবার পাস নিয়ে, যেগুলো আমরা মুভিতে দেখে আমি সচক্ষে দেখেছি, ওর বাবার পাস নিয়ে কথা বলছে, মায়ের পাস নিয়ে কথা বলছে, যেগুলো দেখেনি, জানো না। জানেই না কিছু। হুম, ও পৃথিবীর কোথাও ছিল না তখন, ভূমিষ্ঠই হয়নি, কথা বলছে। এবং সেই কথাগুলো কি নর্মাল কথা বলছে না, হুম। থ্রেটনিং করছে। হুম, তোকে এখানে পাঠিয়ে দেবো, তোকে ওখানে পাঠিয়ে দেবো, তোকে মেরে দেবো, তোকে এই করে দেবো, সেই করে দেবো, তোর রাখতে পারবি না আমাকে। হুম, এগুলো সাধারণত আমরা মুভিসতে দেখে থাকি। ঠিক। হ্যাঁ। ঠিক আছে, এবার যেটা আমি বললাম 5 দিন কনস্ট্যান্ট কাজ করতে, একদিনে হয়নি। 5 দিনের মধ্যে একটা দিন এরকম ফেস করেছি যে সময় টার্বুলেন্স প্রচুর হয়েছে, কারণ আচ্ছা। ক্যান্ডেল দিয়ে আমাদের কাজ তো, হুম। ক্যান্ডেল ফ্লেমে টার্বুলেন্স হয়। তো আচ্ছা। ক্যান্ডেল ফ্লেমে টার্বুলেন্স প্রচুর হয়েছে। টার্বুলেন্স কেন হয়েছে, কারণ এরও তো শক্তি আছে, হুম। এও তো প্রেসার দিচ্ছে, আর এও প্রেসার দিচ্ছে। অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আমি যখন কাজ করেছি আমার নসিয়া হয়ে গেছিল, হুম, ব্লাড বেরোচ্ছিল নাক দিয়ে। বাট ইট ইজ মাদার হিকেটি, মানে হু ইজ দ্য মাদার অফ উইচক্রাফট, হুম, তার শক্তি নিয়ে আমাকে করতে হয়েছে। মানে ওনাকে বলাই হয় দ্যাট শি ক্যান টার্ন দ্য ইভিল, হুম, she can send them to anyone because she is the mother of living and dead, the guardian of them. হুম, তো তার শক্তির সামনে এর শক্তি তো কার্যকরী নয়। হার্বস থাকে আমাদের, হার্বস ইউজ করতে হয়েছে, ক্যান্ডেলস ইউজ করতে হয়েছে, ডিফারেন্ট টাইপস অফ সল্ট অ্যান্ড ওয়াটার, হুম। যেখানে স্টর্ম ওয়াটার আমরা ইউজ করেছি। ওকে। স্টর্ম ওয়াটার বলতে যখন আপনার বজ্রবিদ্যুৎ সহ হ্যাঁ, যে হ্যাঁ, বৃষ্টিপাত হচ্ছে, সেই যে জলটা সেই হয়। হ্যাঁ সেই স্টর্ম ওয়াটার আমরা ইউজ করেছি। আচ্ছা, এইবারে আর একটা যেটা মেইন জিনিস ইউজ করেছি সেটা হচ্ছে, আচ্ছা। ঠিক আছে, কারণ ওকে তো কিছুতে একটা তো বাধ্য বাধ্য হবে, হবে। রাইট। এন্ড দ্য ভেরি 4th ডে আমি করি, আচ্ছা। তার আগে প্লেস করিনি, তার আগে ওকে কতটা দুর্বল করা যায় সেটুকুনি করেছি, এবং দুর্বল হওয়ার নামই নিচ্ছিল না। হুম, মানে সেই মঞ্জুলিকা কাইন্ড অফ শক্তি ওর ভেতরে চলে এসেছিল, মানে দেখেও তাই মনে হচ্ছিল। মঞ্জুলিকা একটু সেজে গুজে ছিল, হ্যাঁ। এ নর্মালি মানে পুরো চুল টুল, নিজের চুলি নিজে ছিঁড়ছে, নিজের হাতে নিজে এঁচড় দিচ্ছে, মানে রক্ত বেরোচ্ছে, কিন্তু ওর কোনো ভূক্ষেপ নেই, হুম, সুসু করে দিচ্ছে, কোনো ভূক্ষেপ নেই, ইউরিন পাস করছে নর্মালি। বাট যেটা আমরা জেনারেলি পজিশনে দেখে থাকি যে বডির ওপর এফেক্ট করে গেছে, বডি বেঁকিয়ে দিচ্ছে, সেটা কিন্তু হয়নি। আচ্ছা। সেটা একটা প্লাস পয়েন্ট ছিল, হুম, কারণ শুধুমাত্র লাস্টের জন্য ইউজ করছে তো বডিটাকে, তো বডিতে সারাক্ষণ থাকতে পারছে না, বডি থেকে ওকে বেরোতেই হচ্ছে, ফুল কন্ট্রোলটা পায়নি। ফুল কন্ট্রোলটা পাইনি। এটা একটা প্লাস পয়েন্ট ছিল, যেটা আমি দেখলাম যে হ্যাঁ এইটা তো প্লাস পয়েন্ট। তো আমাকে কাজটা তখনই করতে হবে যখন ও বডির বাইরে থাকছে। ঠিক। তাহলে কি আমার বডিটাকে যদি আমি বেঁধে দিতে পারি, ও তো আর ঢুকতে পারছে না, ঠিক। রাইট? এবারে
নানান রকম রিচুয়ালস ছিল, সেই রিচুয়ালস আমি ডিটেলসে যাচ্ছি না, বাট ডিটেলসে বললে ভিউয়ার্সরা বুঝবেও না, কিন্তু আবার ডিটেলসে যাওয়াটাও ঠিক না, আমরা সবকিছু ঠিক। ফ্ল্যাশ করতে পারবো না। তো সেক্ষেত্রে আগেই বলে দিলাম পেন্টাকলস ইউজ করেছি আমরা, কারণ পেন্টাকলস ইউজ না করলে পঞ্চতত্ত্ব দিয়ে ওকে বাঁধা সম্ভব না। ঠিক। তো ফোর্থ ডেতে মিরর প্লেস করি, মিররের সাথে ওয়াটার প্লেস করি, ওয়াটার বাউল প্লেস করি, কারণ কি ওয়াটার ইজ অলসো আ মিরর এফেক্ট। তো আমাকে দুটো অপশন রাখতে হয়েছিল, কারণ দুটো অপশন যদি আমি না থাকে, ধরুন বাই চান্স মিররটাকে ফাটিয়ে দিল বা মিররটাকে ফেলে দিল, ছোট মিরর, আমি তো এত বড় মিরর নিয়ে যেতে দরকার নেই, পারবো না। এবং বাড়িতে একটা মিরর ছিল শুধু, যেমন থাকে ড্রেসিং টেবিল, সেটাকে ঢাকিয়ে দিয়েছিলাম। আচ্ছা, টিভির কাজ ঢাকিয়ে দিয়েছিলাম, এনি রিফ্লেকশনের জায়গা ঢাকা এনি রিফ্লেকশন, বিশেষ করে ব্ল্যাক মিরর, টিভির কাজ, ফোনের কাজ, এগুলো কিন্তু সব ব্ল্যাক মিরর। এন্ড ব্ল্যাক মিরর ইজ ভেরি পাওয়ারফুল, বিকজ জানেন এপাশ ওপাশ যাতায়াত করতে পারে, ইটস আ চ্যানেল। তো যাতে চ্যানেল না হয় সেই জন্য ওগুলোকে ঢাকিয়ে দিয়েছিলাম। ঢাকিয়ে দিয়ে এবারে কাজ শুরু হয়। কাজের সময় যেটা বারবার হচ্ছিল, ঘরে যা জিনিসপত্র ছিল সেগুলোকে ফেলে দিচ্ছে। আচ্ছা, মানে খুব একটা, কিন্তু কারণ 3 দিন অলরেডি কাজ হয়ে গেছে, খুব একটা ওর কাছে পাওয়ার নেই যে ও খাট তুলে দেবে আকাশে বা জিনিসপত্র ফেলে দেবে, এটা কিন্তু নেই। সেখানেও কি করছে, ছোটখাটো জিনিসপত্র ফেলছে, মানে আমার কাজের উপর ফেলার চেষ্টা করছে, যেটা আমি প্রথমেই ভেবেছিলাম যে যদি ফেলে দেয় আমাকে তো একটা আলাদা চ্যানেল রাখতে হবে, তো কাজের উপর ফেলার চেষ্টা করছে জিনিসপত্র। আমাকে কিন্তু হিট করছে না, ওকেও হিট করছে না, বাড়ির কাউকে হিট করছে না, বাট জাস্ট ফেলে দিচ্ছে, বিশেষ করে জল জাতীয় জিনিসপত্র, বোতল, জল। তো যাই হোক, কিছু করতে পারেনি। 1.5-2 ঘন্টার কাজ চললো, চলার পর তো যথারীতি কাজ হয়েছে। আমার কোনো কৃতিত্ব নেই, সমস্ত কৃতিত্ব মাদার হেকেটির, বিকজ ওনারই পাওয়ার, আই হ্যাভ নাথিং। উনি যা করার করেছেন এবং আমি জাস্ট রিসাইড করেছি। এবং সত্যি কথা বলতে কোনো ল্যাটিন ভাষা বা কোনো গ্রিক ভাষা, কোনো পার্টিকুলার মন্ত্র না, আচ্ছা, জাস্ট মাদার হেকেটির সাথে কথা বলেছি যে আপনি এই করুন, এই আপনি দেখছেন কি হচ্ছে, মানে এর তো কোনো দোষ নেই, কেন হবে? তন্ত্রক্রিয়া হলে অনেক রকম যজ্ঞ-টজ্ঞ হতো, আমাদের এই সমস্ত তো হয় না, একটা ক্যান্ডেলেই কাজ হয়ে যায়। আর সত্যি হয়েছে। এই যে মেটার উপরে যেই অ্যাটাকটা হয়েছিল, তুমি যেটা বলছিলে, এটা আলটিমেটলি একটা ছেলেরই প্রেত ছিল, বাট এটা কি মানে বলতে গেলে পর অ্যাকচুয়াল প্রেতই ছিল নাকি মানে অন্য কোনো তন্ত্রে গেলে, যেমন তুমি বললে খাবিজও আছে, ইবলিস থাকতে পারে, যদি মুসলিম তন্ত্র দিকে যায়, প্রেতই ছিল, একদম পাতি বাংলা প্রেত, পাতি বাংলা প্রেত। ছেলেটি নিজের জীবদ্দশায় খুব খারাপ কাজ করেছিল, যতটা লাস্টের দিকে এর খিদেটা দেখছি, তো এর বরাবর এরকমই ছিল জীবদ্দশায়। তার মানে আমিও যেহেতু এইসব নিয়ে চর্চা করি, মানে যখন তুমি এই জিনিসটা বলছিলে, আমার ব্যাক অফ দ্য মাইন্ড আমার ওটাই চলছে যে এটা কোনো প্রেতই হবে যে ফুল কন্ট্রোল পায়নি। আর তুমি যেটা বললে যে আমরা সবসময় এটা জানি যে কখনো কেউ মারা গেলে পর আমাদেরও তো বডিতে 5টা এলিমেন্ট থাকছে, তো 5টা এলিমেন্টের মধ্যে 2টো এলিমেন্ট তো আমাদের এমনি নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের ওই যে তুমি যেটা বললে ইন্টেনশন, একটা উইচক্রাফটে ইন্টেনশন বা তন্ত্রতেও কিন্তু ইন্টেনশন লাগে, মানে আমি কেন করছি বা কি জন্য করছি, ইন্টেনশনটা হয়তো সেই ছেলেটার লাস্ট ইন্টেনশনই ছিল হয়তো সেক্স লাভার ছিল, সে হয়তো সেক্সটাকে পছন্দ করতো, বা চয়েস ছিল যে আমি করবো কিন্তু করতে পারিনি। অনেকেই আছে যেরকম ইচ্ছা নিয়েই বলে, প্রেত জনিতে চলে গেছে, সেহেতু আপনাকে এটা মানতেই হবে যে জীবদ্দশায় এরকম খারাপ কাজ করেছে 100 বার। আরেকটা জিনিস, এই যে তুমি আরেকটা ভালো কথা বলেছিলে যে যখন এরকম কেউ প্রেত জনিত চলে যায় বা প্রেত হয়ে যায়, তার ইদার মাংসের প্রতি একটা আকর্ষণ থাকবে, সেক্সের প্রতি একটা আকর্ষণ থাকবে, মদের প্রতি একটা আকর্ষণ থাকবে, একদম, যেই এলিমেন্টস গুলো বেসিক্যালি বডি থেকে ওর সরে যাচ্ছে, যেগুলো পাচ্ছে না। হাঙ্গার যেটার জন্য কাজ করছে, খিদেটা, এই খিদেটা তো পাচ্ছে না। ঠিক। এবারে যদি আপনার এখানে কোন রকম ডেভিল টাইপের বা খুব বড় জিন্নাত টাইপের জিনিস হতো, তাহলে কিন্তু তার খিদে ওই বডি দিয়ে হয়ে যেত, কারণ সে ওই রক্ত মাংস ওগুলো খেত। ঠিক ওই পজেস করার মানেই তো ওই যে ড্রাস্টিক ওয়েট লস, বা এই যে তুমি যেটা বললে যে আঙ্গুল ফ্যাকাশ হয়ে যাচ্ছে, চোখের মনি পুরো ফেড হয়ে যাচ্ছে, এবং ব্লাডটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে বডি। আর তারপরেও আরেকটা জিনিস তুমি খেয়াল করেছো হয়তো, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কারেক্ট। তো এর শুধুমাত্রই খিদে ছিল, এই যে এন্টিটিটা, তার শুধুমাত্রই খিদে ছিল লাস্ট,
আর তার সঙ্গে এটাও আমি দেখতে পারি, যদি তোমরা টাইম মতো না পৌঁছে দাও তো মেয়েটা বাঁচতোই না, না ওকে বাঁচানোই যেত না, কারণ আলটিমেটলি এটা হয়ে যাওয়ার পরে কিন্তু ওকে কোনো না কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিন্তু মেয়েটার ডেথ হতোই। 100% হতো, ওই 5 দিনের মধ্যেই ওর ডেথ হতো। ওই 5 দিন ওকে ধরে রাখাটা খুব বড় ব্যাপার ছিল। আমি যখন কাজ করে আসছি তো করে আসছি, আমাকে তো বাকি ওর পজিশন পুরো বাদ হয়েছে যাতে ও বেরোতে না পারে। না তোমাদের জন্য প্রবলেম হতো ওখানে? আমাদের জন্য প্রবলেমের থেকে বড় কথা বাড়ির লোকের প্রবলেম হতো। আপনি কি পুলিশকে বোঝাতে পারতেন যে এই জিনিস হচ্ছে? না 100 বার। আমাদের তো আইনে কোথাও নেই, না এই জিনিসটাই নেই। সাইন্টিফিক্যালিও আচ্ছা, পাড়ার লোকের কাছে খুব বড় একটা ব্যাপার, কি করছে মেয়েটা, ওরে বাবা এটা কি করে হলো, তাদের কাছে এটা এন্টারটেইনিং ব্যাপার, কেউ কিন্তু এগিয়ে এসে হেল্প করবে না। আর এই সমস্ত কেসে তো করবেই না। একদম একদম, উল্টো দূরে পালাবে যদি জানতে পেরে যায় যে এরকম কোনো হয়েছে, তারা নিজের সেফটিটাই তো বজায় করবে। পুলিশ এসে কি দোষ দিত, হয়তো বাথরুমে কিছু করে মরেছে, হয় মেয়েটা হয় ওই সাইকোলজিক্যাল ইস্যু দেখিয়ে দিত বা অ্যাক্সিডেন্টাল কিছু একটা বা হতো, প্রেম ঘটিত কিছু কেস যেটা হয়ে থাকে আমাদের ন্যাচারালি। বাট থ্যাঙ্কস টু দেয়ার পেরেন্টস কে বুঝতে পেরেছে, কারণ আজকাল খুব সত্যি কথা বলবো মানুষের ভেতরে এরকম একটা জিনিস চলে এসেছে যে বাচ্চা যদি কিছু একটা হারকাত করছে না সেটাকে দুষ্টুমি বলে ভেবে নাও বা শয়তানি বলে ভেবে নাও। তো এখানে একটা মেসেজও আমি দিতে চাই যে এরকম কোনো আনরিয়ালিস্টিক জিনিস যদি ঘটছে বাচ্চাদের সাথে, তাহলে পরে সেটাকে নোটিফাই করা উচিত এবং সঙ্গে সঙ্গে কোনো এক্সপার্টের অ্যাডভাইস নেওয়া উচিত। এটা আমিও সবসময় মানি। আমারও অনেক ভিডিওস যখন বেরোয় তখন আমরা এটা বলি যে আমরা যখন বসে আছি অ্যাজ আ কনসাল্ট করার জন্য, যখন আম জনতার সঙ্গে কোনো অ্যাবনর্মাল, প্যারানর্মাল বা সাইকোলজিক্যাল ইস্যু হচ্ছে, তো তখন সবার আগে কনসাল্ট করে নেওয়াটা বেটার। কারণ দেখো কনসালটেশন এমন একটা জিনিস যে কনসালটেন্ট কিন্তু একজন এক্সপার্ট, সে সিচুয়েশনটাকে বুঝতে পারছে, সিমটমস গুলোকে বুঝতে পারছে। অ্যাজ এন ডক্টরের যেরকম সিমটম বুঝতে পারে, তো সেই সিমটমস গুলো কিন্তু একজন এক্সপার্টের দ্বারাই বোঝা যায়। 100%। এবার এই এক্সপার্টই কিন্তু ভালো করে বলতে পারবে যে ওটা সাইকোলজিক্যাল ইস্যু না প্যারানর্মাল ইস্যু, না সত্যি ওটা অন্য কোনো একটা মানে হাওয়া লেগে যাওয়া বা যেগুলো বলি সেগুলোর মধ্যে কোনটা। কিন্তু আইডেন্টিফিকেশন তো করতে পারবে না জেনারেল অডিয়েন্স, যেটা একটা কনসালটেন্ট করতে পারবে, একজন এক্সপার্ট করতে পারবে। সমস্যাটা হয়ে গেছে কি বলতো, আগেকার দিনে মানুষেরা এই জিনিসগুলোকে, হাওয়া বাতাসগুলোকে বিশ্বাস করতো প্রচন্ড ভাবে। এখনকার মডার্ন যুগে হাওয়া বাতাসগুলোকে বিশ্বাস করে না, তারা ভাবে এরকম কিছু নেই। বাট যদি গডের এক্সিস্টেন্স আছে তো ইভিলেরও এক্সিস্টেন্স আছে। কারণ সত্যি কথা বলতে কি, পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়া এই যে কথাটা, এই কথাটার অ্যাকচুয়াল মানে এটাই, মানুষের আত্মা কিন্তু চির অমর, একদম তাকে শেষ করা সম্ভব না, তাকে শুরু করানো সম্ভব না, সে অ্যাজ ইট ইজ আছে, সে ওই পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাচ্ছে। তাহলে তার যখন এক্সিস্টেন্স আছে, তাহলে সেটা আমরা মানতে কেন চাইছি না? এক্স্যাক্টলি, যত মডার্নাইজেশন হচ্ছে তত বিলিভস গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলছি আমাদের দুটো জেনারেশন আগে কিন্তু এরা সবই মানতো। ইনফ্যাক্ট আজকের যে একটা টপিক আছে খুব ফেমাস, পাস্ট লাইফ রিগ্রেশন, একটা সময় কিন্তু তারাও করে এসছে জিনিসটা। একদম একদম নারী শাস্ত্র একদম করে এসছে। কোথা থেকে এসেছে দেখুন, নারী শাস্ত্র সেই তালপাতায় কবে লেখা হয়েছিল। আজকের দিনে আমরা একটা ফ্যাসিনেশন, একটা নাম দিয়েছি পাস্ট লাইফ রিগ্রেশন, বাট সেই সময় কিন্তু আলাদা নাম ছিল। করে এসছে তন্ত্র সাধনা, কোথাও না কোথাও যত মডার্নাইজেশন হচ্ছে আমাদের বলা হচ্ছে যে এই সিদ্ধি লাভগুলো কমে যাচ্ছে কোথাও না কোথাও। কারণ দেখো আমরা জানি তন্ত্র মতে বা এই আমরা অনেকে বলি না সনাতন ধর্মের মধ্যেও কিন্তু মানে ওটাকে ভাগ করা আছে দুটো ধর্মের মধ্যে। একটা গুরু শিষ্য দিয়ে পেয়ে আসছে, একটা আছে লিখিত রয়েছে যেগুলো বেদ পুরাণে লেখা আছে। তো সেগুলো কোথাও না কোথাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ কি, আজকের ডেটে যেটা আমার দাদুর কাছ থেকে শিখতে পারতাম, তো পুরো নলেজটা পেলাম না, আমি হয়তো 40% নলেজ পেলাম, আস্তে 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 বিলুপ্ত হয়ে যায়। ওই জন্য বিলিফও চলে যাচ্ছে লোকেদের। সেম ফর উইচক্রাফট অলসো। সবাই মনে করে যে উইচক্রাফট মানেই খুব ভারী ভারী মন্ত্র সাধনা বা খুব ভারী ভারী জিনিসপত্র নিয়ে কাজ। খুব ছোট ছোট ঘরোয়া জিনিস দিয়ে কাজ। আপনি শুনেছেন হয়তো কিচেন উইচ। কারেক্ট, হ্যাঁ শুনেছি, 100বার শুনেছি। হু আর কিচেন উইচ। আপনার ঘরের একটা সর্ষের দানা, একটা এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি, ঠিক ঠিক ঠিক, এটা দিয়েই আপনি কাজ করছেন। এই যে আমাদের মায়েরা বা আমাদের পূর্বপুরুষেরা একসময় তারা মানে তখনকার সময় রান্না বান্নার টেস্টই আলাদা ছিল, তো তারা রান্না করতেন ভালোবাসা দিয়ে। এই যে ইন্টেনশন, যে আমি যেটা রান্না করছি সেটা যে খাবে সে যেন তৃপ্তি সহকারে খায়,
এই ইন্টেনশনটাই ম্যাজিক ক্রিয়েট করছে। ঠিক। এই যে তুমি একটা কথা বললে, এই যে ছোট ছোট এই, জিনিসগুলো ইউজ করা হয়েছে, আজকের ডেটও অনেকে কিন্তু দেখো লঙ্কা পোড়ায়। হ্যাঁ ওটা কি? ওটাও তো একটা কিচেনেরই একটা এলিমেন্ট। একদম, সর্ষে লঙ্কা পোড়াচ্ছে, ঝাড়াচ্ছে। তারপরে আমাদের আমাদের অনেক ক্ষেত্রে বলা হয় না যে নেগেটিভিটি রিমুভ করার জন্য কর্পূরের মধ্যে তেজপাতা, লবঙ্গ দাও, একদম কিচেন এলিমেন্ট। কিচেন এলিমেন্ট আপনার বাস্তুতেই রয়েছে। একদম। বাথরুমে বাস্তু দোষ, কি করবেন? রক সল্ট নিয়ে গিয়ে রাখুন, কি রাখছি? ফিটকিরি রাখুন। পয়সা দাম বাজারে? 25 টাকা হার্ডলি। ঠিক ঠিক। কিন্তু তোমার সঙ্গে এই ঘটনাটা শুনে আমার সত্যি আমার মানে খুব খারাপ লাগছিল মেয়েটার জন্য। কিন্তু আমার এখানেও একটা জিনিস অডিয়েন্সকে বোঝানো উচিত, যেটা তুমি ভালো করে বলতে পারবে, যে কখনো কোথাও গেলে পর মেয়েরা যে চুল খুলে চলে যায়, কোথাও না কোথাও তাদের কিন্তু হাওয়া লেগে যায় বা অ্যাট্রাকশন লেগে যায়। একদম। পারফিউম লাগালে, প্রচন্ড উগ্র পারফিউম লাগালে পর্যন্ত অ্যাট্রাক্ট হয়। পিরিয়ডস এর সময় যখন মেয়েরা যায়, একদম ইনফ্যাক্ট এটাকে খুব অ্যাট্রাক্ট করে। এই যে আমি অনেকবারই পডকাস্টে বলেছি যে পিরিয়ডস এর প্যাড তুম করে ফেলবেন না। একদম একদম। ইদার আপনি জ্বালিয়ে দিন বা এমন ভাবে ওটাকে ফেলুন যাতে কেউ অ্যাক্সেস না পায়। ইভেন বাচ্চাদের যে হাগিজ ইউজ করে, Correct. দেখবেন রাস্তাঘাটেই ফেলে দিচ্ছে। কেন? আপনার কাছে সেফটি ডাস্টবিন আছে, আপনি ইউজ করুন। এই সব জিনিস থেকে অনেক কাজ করা যায়। আচ্ছা, আমাদের উইচ নট বলে, ঠিক আছে, চুল আপনি খোলা রাখতেই পারেন, স্টাইল ফ্যাশন। ভেতরে ধরুন এই পজিশনে একটা ছোট্ট নট করুন। সেটা একটা নর্মাল নট হতে পারে, একটা ছোট্ট গার্ডার, কালো গার্ডার, বা একটা ছোট্ট বেনি, সরু, কেউ দেখতে পাচ্ছে না। আপনার চুল সেফ হয়ে গেল, বাঁধন পড়ে গেল, কোনো জিনিস অ্যাট্রাক্টেড হবে না। পারফিউম লাগাবেন না কেন? পারফিউম লাগান, রাত্রিবেলা পারফিউম লাগিয়ে শোবেন না। বিশেষ করে আতর, রাত্রিবেলা আতর ইউজ করা উচিত না। কারণ আমরা যখন ঘুমাচ্ছি আমাদের অ্যাস্ট্রাল বডি ট্রাভেল করে, ঠিক আছে, আমাদের এই নাভির সাথে সংযোগ থাকে, কিন্তু সে ট্রাভেল করে, যেটাতে আমরা স্বপ্ন দেখি, টাইম ট্রাভেলও বলতে পারি। একদম একদম। তো সেই সময় আপনি যখন ট্রাভেল করছেন, কিছু একটা হতেই পারে, কারণ আপনি যে জগতে ট্রাভেল করছেন ওই জগতে তারা রয়েছে। আপনার আমার সাথে এখানেও রয়েছে বসে। হাওয়া তো দেখতে পাচ্ছি না, তারা চাইলে আমাকে দেখতে পারে, আমি চাইলে দেখতে পাচ্ছি না। তো সেফটি প্রিকশন নিয়ে চলাটাই বেটার। ইউজ করুন, খুব উগ্রগন্ধ ইউজ করবেন না। যদিও বা আতর ইউজ করছেন, রাত্রিবেলা ইউজ করে শোবেন না। রাত্রিবেলা চুল খুলে অনেকেই শোন, যেটা আমাদের পাশ্চাত্য টাইম থেকে বলে আসে যে উচিত নয়। একটা নোট করতে কি অসুবিধা? হ্যাঁ অবশ্যই, কারণ এইগুলো তো নিজেকে প্রোটেক্ট করা, কারণ স্টাইলও করুন, প্রোটেকশনও রাখুন। সব সময় যে তুমি একটা কনসালটেন্টকে এমার্জেন্সি মানে পাবেই, কারেক্ট, সেটাও তো কোনো ব্যাপার নেই। তুমিও তো হাজারটা কাজের মধ্যে ব্যস্ত থাকছো, কারণ এটা তো তোমার কাজ। তুমি হয়তো বাইরে কোথাও গেলে সেই মুহূর্তে তোমাকে পেলো না, তখন তার কি হবে? আচ্ছা, নিজের চুল যে আপনি চিরুনি ব্রাশ করছেন, চুল ব্রাশে থেকে যাচ্ছে, সেটাকে প্রিকশনসলি ফেলুন। নখ রাত্রিবেলা কাটবেন না। কেন কাটবেন না? তার পেছনে কি? রাত্রিবেলা অনেক কিছু ঘোরে এবং রাতের অন্ধকারটাই কিন্তু অ্যাকচুয়াল, সেই সময় শক্তিটা বেশি। এবার সেই শক্তিটার সময় আপনি ধরুন নখটা কেটে ফেলে রেখে দিয়েছেন, আপনি সেটাকে কোথাও ফেলছেন না, কোনো কিছুই ক্যাপচার করতে পারে সেটাকে। মানে একটা মারাত্মক ঘটনা তুমি বললে, মানে তুমি নিজের চোখে দেখা বা এরকম কাজ করা, মানে একটা মারাত্মক, মানে আমারই মানে তোমার সঙ্গে থেকে থেকে যেতে ইচ্ছা করছে এরকম যদি কোনো কাজ থাকে। খুব টাফ। তবে সেকেন্ড ঘটনাটাতে আসি। ওকে, সেকেন্ড ঘটনাও যথারীতি কলকাতারই, মানে কলকাতা ঠিক বলবো না, পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এটা একটা বাড়ি সংক্রান্ত ব্যাপার। নর্মালি বাঙালি পরিবারে যেটা হয়, মানুষ অনেক টাকা পয়সা জমিয়ে একটা মনের মতো বাড়ি তৈরি করে, কিন্তু বাড়ি তৈরি করার আগে আমরা জানি যে বাস্তুটা দেখে নেওয়া উচিত। এবার এখন তো অনেক পদ্ধতি আছে, অনেক মানুষজন আছে হেল্প করার জন্য, আগে এত ছিল না। আর মানুষ মানে বাস্তু বলতে বুঝতো ওই চারকোনা ঠিক আছে, সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট দেখে নিলাম, করে একটা বাড়ি তৈরি করি। তো যথারীতি যার কথা বলছি, উনি চাকরি বাকরি করে টাকা পয়সা রেখে বাড়ি করেন। প্রথমে একতলা বাড়ি করেন, তারপরে দোতলা করেন। প্রথম বাড়িতে সব ঠিক ছিল, কোনো অসুবিধা নেই। ছোট্ট পরিবার, হাজবেন্ড ওয়াইফ আর তাদের একটি ছেলে যথারীতি বড়। এবার ছেলে তার বাড়িতেই ব্যবসা করতো, বাইরে চাকরি করতো না, ব্যবসা করতো। ওই বাড়িতে থেকেই ছেলের বিয়ে দেওয়া হয় এবং
তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়, ততক্ষণ অব্দি সব ঠিক চলছে। কিন্তু যেহেতু বাস্তু প্রবলেমের জন্য অনেক সমস্যা হয়, তো কি সমস্যা দেখা দিল, হাজবেন্ড ওয়াইফের মধ্যে রোজ কিছু না কিছু ক্ল্যাশ হচ্ছে, আচ্ছা, কনফ্লিক্ট রিলেশনশিপ, ঠিক আছে। কনফ্লিক্ট থেকে 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 ধীরে ধীরে কথা বন্ধ, তারপর টেরিবল, মানে কথা মানেই ভায়োলেন্স হয়ে যাচ্ছে। দুজনেরই মানসিক মানে ঠিক নেই, মানসিকতা ঠিক নেই। ওয়াইফ ওয়াইফের মতো থাকে, সন্তান নিয়ে হাজবেন্ড হাজবেন্ডের মতো থাকে, বা হাজবেন্ডের শুরু হলো ড্রিঙ্ক করা। আচ্ছা, ঠিক আছে, এগুলো কিন্তু সব বাস্তু, এখন অব্দি কোনো হন্টেড কিছু আসে। আচ্ছা, ড্রিঙ্ক করছে ড্রিঙ্ক করছে ড্রিঙ্ক করছে, ড্রিঙ্কের পরিমাণ এত বেড়ে গেল যে সে দিনে 1 লিটার 2 লিটার তার কাছে কোনো ব্যাপার থাকছে না। সে ড্রিঙ্ক করার পর উঠে দাঁড়াতে পারছে না, কিছু করতে পারছে না, মারা যায়। অ্যাট লাস্ট মারা যায়, খুব বেশি বয়স না, মিড এজে মারা যায়। এইবার ঘটনা শুরু হল। আচ্ছা, তার আগে বলেনি, উনি মারা যাওয়ার আগে ওনার বাবা মারা যায়, কিন্তু বাবা মারা যায় স্বাভাবিক ভাবে, আচ্ছা, কোনো অস্বাভাবিক কিছু ছিল না, স্বাভাবিক বয়স হয়েছে, উনি মারা যান। বাবা মারা যাওয়ার পরে কিছু ছোটখাটো জিনিস বোঝা যেত বাড়িতে। কি বোঝা যেত? পাখির খাঁচা ছিল, পাখিরা রাত্রিবেলা প্রচন্ড চেল্লামেল্লি করতো, বুঝতেই পারছেন, এরা বেশি ফিল করতে পারে, একদম ঠিক আছে। পাখিরা চেল্লামেল্লি করতো, বাড়ির সামনে রাত্রিবেলা রাস্তার কুকুররা এসে চিৎকার করতো বাড়ির দিকে তাকিয়ে, যার কোনো এক্সপ্লেনেশন কারোর কাছে নেই কেন করছে। এবার নর্মাল মানুষ কিছু দেখেছে তাই করছে, হলো। বিড়াল কান্না, কুকুর কান্না, অহরহ দিয়ে প্রতিদিন চলতেই থাকছে। এইবার মারা গেল ছেলে, তারপরে বাড়িতে শুরু হলো প্রবলেম। তাই বলে কিন্তু আমি এটা বলছি না যে এদেরই কারোর এন্টিটি বা আচ্ছা, কিছু, প্রথমেই সেটা বলছি, বোঝা যাচ্ছে না। এবার যেহেতু এত বড় বাড়ি, তো থাকবে শুধু 2-3 জন রয়েছে, তো বাড়ির একতলা ভাড়া দেওয়া হয়। বাড়ির একতলা যখন ভাড়া দেয়, ভাড়াটে আসে, প্রথম ভাড়াটে আসে, 1 বছরের মধ্যে চলে যায়। কি কেন ছেড়ে দিচ্ছ, এগ্রিমেন্ট ওয়াইজ কেন? না, আমাদের আরো মানে কাছাকাছি বাড়ি পেয়ে গেছি, চলে যাচ্ছি। ভালো কথা। দ্বিতীয় আসে রেন্টে, দ্বিতীয় টেনেন্ট বলে যে আবার সেম জিনিস, 1 বছর 1.5 বছরের মাথায় সে ছেড়ে চলে যাচ্ছে। কি ব্যাপার, এরকম টিকছে না কেউ। এবারে দেখুন, এটা হতে হতে কিন্তু ভাড়া পেতেও অসুবিধা হয়, যে এই বাড়িতে আসে কেউ টেকে না। হ্যাঁ, অনেক বাড়ি আছে যে বাড়িতে এলো, কেউ ভাড়া নিয়ে এলো, সে আবার নতুন বাড়ি করে চলে গেল, প্রসপ্যারিটি গ্রো করছে। এখানে কিন্তু সেটা হচ্ছে না, সে এমনি চলে যাচ্ছে। 3 নম্বর ভাড়াটে, 3 নম্বর ভাড়াটে যখন এলো, সে ভাড়াটে রয়েছে মোটামুটি হার্ডলি আপনার 4 মাস মতো হয়েছে। এবার একদিন খুব চিৎকার চেঁচামেচি নিচে, মানে একতলা ভাড়া দিয়েছে, খুব চিৎকার চেঁচামেচি। তো বাড়িওয়ালাকে ডাকলো, ওপরেই থাকে, বাড়িওয়ালাকে ডাকলো, ডেকে এবার তাদের বক্তব্য হচ্ছে যে আমরা এখানে থাকতে পারছি না, আপনারা আগের থেকে জানাননি কেন? ঠিক এই দুটো প্রশ্ন করেছে। আচ্ছা, এবার প্রশ্নের ওরা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না, কারণ ওদের সাথে কিন্তু এরকম কিছু সমস্যা হচ্ছে না। তো বলছে যে মানে কি হয়েছে, কি সমস্যা? বলছে যে আপনার বাড়িতে ভূত আছে। বলছে ভূত আছে মানে? আমরা এত বছর ধরে থাকছি বাড়ি তৈরি করে, ভূত আছে মানেটা কি? আপনি মস্করা করছেন, বা আপনার হয়তো কোনো অসুবিধা হচ্ছে, সেটা আপনি ঠিক করে বলুন কি হচ্ছে। বলছে না আছে। বলছে কি হচ্ছে তাহলে বলুন, মানে কি বৃত্তান্ত? বলছে যখন তখন জানলা দরজা খুলে যাচ্ছে, যখন তখন জানলা দরজা বন্ধ হয়ে যাচ্ছে, কোনো হাওয়া বাতাস নেই, কিচ্ছু নেই। ঘরের ভেতর দিয়ে ঘর, সেখানে হাওয়া বাতাস আসছে না, জানলা বন্ধ, দরজা কি করে খুলছে বন্ধ হচ্ছে আপনি বলুন। বলছে ওপরে হয়তো দরজা টানছি বলে নিচে দরজা খুলে যাচ্ছে, হয় অনেক সময় ভাইব্রেশনের ছোট হতেই পারে। ঠিক আছে, এটা ফ্লপ গেল। তারপর বলছে আমার ওনাদের একটি মেয়ে ছিল, ছোট, বেশি বয়স না, 5 বছর। তো বলছে আমার 5 বছরের মেয়েটা রাত্রিবেলা ঘুমাতে পারে না। বলছে আপনার মেয়ের কোনো সমস্যা হতে পারে, তাই জন্য রাত্রিবেলা ঘুমাতে পারছে না। বলছে না, আমার মেয়ে এরকম বলে যে কিছু দেখি, এরকম দাঁড়িয়ে রয়েছে, মা ভয় লাগছে। ছোট বাচ্চা আর কি বলবে, মা ভয় লাগছে। কি ভয় লাগছে? প্রথম প্রথম ঠিক আছে হয়েছে, তা বলছে না ভয় লাগছে। বলছে না, আপনারা আর কিছুদিন থাকুন, যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে বলবেন। এবার মিড অফ দা এজ কি হয়, বাচ্চাটির শরীর খারাপ করে, প্রচন্ড জ্বর এসেছে, মানে সে এমন কিছু দেখেছে
যে তার ভয় পেয়েছে, জ্বর হয়েছে, সেটা আমরা বুঝছি, বাট মা বাবা ভাবছে বোধহয় এমনি জ্বর হয়েছে, কিন্তু এই জ্বর কন্টিনিউ হতে থাকে। আচ্ছা। প্রত্যেক সময় এই জ্বর কমলো, আবার 2-3 দিন বাদে জ্বর হচ্ছে, আবার জ্বর কমছে, আবার জ্বর হচ্ছে। অন্য কোনো শরীর খারাপ কিন্তু হচ্ছে না, ডাক্তার দেখিয়েছে, টেস্ট করেছে, অল নর্মাল। ভালো কথা। এইবারে একদিন রাত্রিবেলার কথা বলি। রাত্রিবেলা ওনারা শুয়ে আছেন, অবভিয়াসলি 3 জন এক জায়গাতেই রয়েছে বেডরুমে। হঠাৎ করে ওনার ওয়াইফের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখছে পাশেই মেয়ে শোয়া, তার পাশে হাজবেন্ড শোয়া। দেখছে মেয়েটি উঠে বসে আছে, নর্মাল উঠে বসে আছে খাটের উপরে, এবং বসে ঠিক দেওয়ালে কর্নার এজের দিকে তাকিয়ে আছে, তাকিয়েই আছে, কিছু বলছে না। তো ওর মা বলে, কি রে তুই উঠে পড়েছিস কেন, তুই কি ওয়াশরুমে যাবি বা কিছু? কোনো উত্তর দিচ্ছে না। তো মা জিজ্ঞেস করে, কি দেখছিস তুই, কি হয়েছে? ঘর কিন্তু পুরো অন্ধকার, হ্যাঁ, খালি একটা ওই 0 ওয়াটের বাল্ব জ্বলছে, সেটাও মানে একদম ধরেন কিছুই দেখা যায় না। আপনি কি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, উইচক্রাফট, স্পেল কাস্টিং, ট্যারেট কার্ড রিডিং বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেন? যদি আপনি আপনার অকাল্ট সার্ভিসেস গুলো আমাদের পডকাস্ট চ্যানেলে এসে শেয়ার করতে চান, ডেফিনেটলি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, আর ফিচার হয়ে যাবেন টিআরসি পডকাস্টে। তো মেয়েটা কোনো কিছু না বলে খালি তাকিয়ে রয়েছে, ওর মাও দেখার চেষ্টা করছে, কিছুই নেই। ঠিক আছে, ভালো কথা। প্রথম দিন, দ্বিতীয় দিন আবার সেম জিনিস। আচ্ছা। বাচ্চাটি রাত্রিবেলা উঠে বসে আছে। এই ঘটনাটা ঘটছে ঠিক 2টো থেকে 3টের মধ্যে, একটা টাইম ডিউরেশন রয়েছে। প্রথমেই ওটা ফলো করেনি, কিন্তু কনস্ট্যান্টলি এটা হতে হতে ওরা ফলো করে যে একটা টাইম ডিউরেশন রয়েছে, 2টো থেকে 3টের মধ্যে কেসটা হচ্ছে। মেয়ে আবার উঠে বসে আছে, বসে ওরম তাকিয়ে আছে, সেম জায়গায়, এরম না কিন্তু যে অন্য কোনো দিকে তাকিয়ে আছে, সেম জায়গায় তাকিয়ে আছে, দেখছে। মাও সেম উঠে পড়েছে, উঠে পড়ে দেখছে বসে আছে, আবার ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এবার পরের দিন বাচ্চাটিকে জিজ্ঞেস করে, তুমি মা কি দেখো, ওদিকে তাকিয়ে কি দেখছো বা কি দেখো তুমি? তো বলছে যে এরকম আমি যখন ঘুমাই, কেউ এরকম গায়ে হাত দিয়ে আমাকে ডাক দেয়, আর ডাক দিলে আমার ঘুমটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর আমি যখন উঠি দেখি ও এরকম কোনায় দাঁড়িয়ে আছে, তো আমি তাকেই দেখি, আমি দেখেছি, মানে দেখি। মেয়েটির ভাষাতে ও বলছে কাকু, ওর কাকু, ও বলছে আমার, বলছে কাকু দাঁড়িয়ে থাকে। আচ্ছা। এবারে মেয়েটির বাবার কোনো ভাই ঠাই বা কেউ নেই, বা কারোর এরকম বাড়িতে আসার মতো কেউ নেই, তো বলছে কাকু দাঁড়িয়ে থাকে। যে মেয়েটা কাকু বলাতে ওনারা কাউকে বুঝবে, এবার বাচ্চা মেয়ে জানে যে এরকম রাস্তায় কেউ দেখলে সে কাকুই হয়, যেটা আমরা জানি। তো কাকু দাঁড়িয়ে আছে, তো আমি কাকুকেই দেখি। ওর মা বলছে কাকুকে দেখে। প্রথম ভেবেছে কি বলুন তো, যে বাচ্চা মেয়ে তো ইমাজিন করছে কিছু। ঠিক আছে, ডাক্তারের কাছে নিয়ে যায়, আবার নর্মাল রিপোর্ট, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে, হেলদি বাচ্চা, কোনো ব্যাপার নেই। তো এই জিনিস দিন প্রতিদিন হতে থাকে। মধ্যিখানে পুজো আচ্চা করে, ঘরে ইয়ে করে, তো পুজো আচ্চা করলে 1-2 দিন বন্ধ থাকে, তারপরে আবার যেকে সেই। ঠিক আছে, এতে কিন্তু কারোর মানে শারীরিক কোনো ক্ষতি কিন্তু হচ্ছে না, কিন্তু ওই বাড়ির ভেতরে কিছু না কিছু চলছে। ঠিক আছে, খালি একটা যেটা লস দেখা গেছে, সেটা হচ্ছে যে যিনি মানে থাকতেন, ওনার যে বাবা, বাচ্চাটির যে বাবা, তার একটু ফিনান্সিয়াল লস হচ্ছে, তার কাজে একটু প্রবলেম হচ্ছে, বাট সেটাকে ওরা জেনারেল ভাবে ধরে নেয়, যে এই সমস্ত জিনিস তো প্রথমে কেউ মাথায় আনে না, তো জেনারেল ভাবে ধরে নেয়। তো এরকম কিছুদিন চলতে থাকে। একদিন এরকম হয় যে যিনি ওয়াইফ, তিনি রান্নাঘরে রান্না করছেন, এরকম জিনিস বাসন আপনা আপনি পড়ে গেল। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, মেয়েটির বার্থডে আসে, ক্ষীর তৈরি হয় বাড়িতে, পায়েস, যখন সার্ভ করার জন্য আসে, দেখে পুরো ক্ষীর নষ্ট হয়ে গেছে। এরকম খাবার দাবার নষ্ট হওয়া শুরু হয়। আচ্ছা, বিশেষ করে মাছ, মাংস, দুধ জাতীয় কোনো জিনিস, এগুলো খারাপ হওয়া শুরু হয়। দুধ মানে জাল দিয়ে কিছু করছে, দুধ কেটে যাচ্ছে, অহরহ দুধ কেটে যাচ্ছে। এবারে বাঙালি পরিবারে স্বাভাবিকভাবে এরকম যদি ঘটতে থাকে না, মানুষের একটা খটকা লাগে, একদম, স্পেশালি দুধ যদি নষ্ট হয়। হ্যাঁ, কিছু একটা অমঙ্গল হচ্ছে, কিছু একটা সমস্যা হচ্ছে। এবার অনেকজনকে দেখিয়েছে, অ্যাস্ট্রোলজিক্যালিও দেখিয়েছে, তো বলেছে আপনাদের প্ল্যানেটোরিয়াল দোষ আছে, বাস্তু দোষ আছে। এবার বাস্তু কি করে ঠিক করবে? এদিকে ঠাকুরের ছবি টবি এই সমস্ত সবকিছু লাগিয়েছে, তাতেও কিছু হচ্ছে না। এবারে আরো বেড়ে গেছে। কি বেড়ে গেছে? ওই সেম টেম্পারেচার লো করছে রুমের,
একটা পার্টিকুলার টাইমের জন্য রুমের টেম্পারেচার লো করছে, এবং লো হয়ে যাওয়ার পরই ডার্কনেস বেড়ে যাচ্ছে রুমে। একটা 0 ওয়াট জ্বালালে অ্যাটলিস্ট কিছু তো আপনি দেখতে পাবেন, একদম একদম। ডার্কনেস বেড়ে যাচ্ছে আর বাচ্চাটি সেম হারকাত। এইবারে কিন্তু ওর মাও সেটা ফিল করতে শুরু করেছে। আচ্ছা, ঠিক আছে, বাচ্চাটি একদিন এরকম রাত্রিবেলা হয়েছে যে বাচ্চাটি উঠে বসেছে, উঠে বসার পরে সেম জিনিস ওর মায়ের ওই টাইমটা রয়ে গেছে মাথার মাইন্ডে, দেখবেন মাইন্ডে কিছু থাকলে ওই টাইমে আপনার ঘুম ভাঙবে, ভেঙে গেছে, দেখছে বাচ্চা। এবার উনি না দেখার চেষ্টা করছেন, উনি যখন ভালো করে দেখার চেষ্টা করেছেন তখন উনি দেখছেন সত্যি একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে, ফুল ব্ল্যাক দাঁড়িয়ে রয়েছে। আর দেখে বোঝা যাচ্ছে যে এক দৃষ্টিতে ওদেরকে দেখছে, চোখ কিন্তু বোঝা যাচ্ছে না, পুরো কালো ডার্ক, কিন্তু এক দৃষ্টিতে দেখা যাচ্ছে। এইবারে একটা বাচ্চার এক্সপ্রেশন একটা বড়র এক্সপ্রেশনের মধ্যে ডিফারেন্স আছে। মা চিল্লিয়ে উঠেছে, চিল্লিয়ে ওরে বাবারে বলে চিল্লিয়ে উঠেছে, যেই চিল্লিয়ে উঠেছে ওটা আস্তে করে বেরিয়ে গেল। আচ্ছা, এরকম না যে দেয়ালে মিশে গেল, আস্তে করে বেরিয়ে গেল। বাবা মানে লোকটি উঠেছে, ঘুম থেকে উঠে ভেবেছে চোর ঠোর কিছু একটা হবে, কিন্তু চোর আসবে কোথা থেকে, দরজা তো বন্ধ। ঠিক, কারণ মানে জিনিসটা তো ইকুয়েশন হতে হবে, ইকুয়েশন তো ধরা পড়ছে না। ভালো কথা, ওনারা কন্ট্যাক্ট করেন আমাকে সামহাউ, ওই যে প্রথম জায়গায় বললাম যাকে দিয়ে সলভ হবে, তো কন্ট্যাক্ট করে। তো প্রথমে বাড়িতে গিয়েই আমি যেটা বুঝতে পারি বাস্তুদোষ তো আছে, কিন্তু এখানে মেইন যে ব্যাপারটা এনাদের কোনো হার্ম করছে না। আচ্ছা, শারীরিক কোনো হার্ম করছে না, খালি বলতে পারেন উপস্থিতি বোঝাচ্ছে বা কিছু বলতে চাইছে বা কিছু নিতে এসেছে, এই জাতীয় জিনিস রয়েছে এখানে। শারীরিক ভাবে না মাকে হার্ম করছে, না তার হাজবেন্ডকে হার্ম করছে, না বাচ্চাটিকে হার্ম করছে, কাউকে হার্ম করছে না, শুধু দাঁড়িয়ে দেখে, কিছু বলার চেষ্টা করছে, কমিউনিকেট করার চেষ্টা করছে। হ্যাঁ, শুধু দাঁড়িয়ে দেখে। এবার যখন আমি কমিউনিকেট করি, ফার্স্টেই বলে রাখি আমি একজন মিডিয়াম শেপ, তো এরকম অহরহ আমার সাথে হতে থাকে। তো মিডিয়ামশিপ হলে অবভিয়াসলি আপনি জানবেন যে আমাদেরও কিছু প্রবলেমস হয়, বাট কি করব, যদি ডাক আসে সামনে থেকে সেটা উপেক্ষা করা সম্ভব না। সেটার জন্য তোমাকেই চুজ করা হয়েছে, ডেস্টিনি সেটাই চুজ করেছে, আর তোমাকে করতেই হবে। অনেকে আছে সেখানেও যেতে পারতেন, আমাকেই কেন বললেন, এই প্রশ্নটা সবসময় আমার মাথায় আসে। তো যাই হোক, আমি কানেক্ট করলাম, কানেক্ট করে আমি যেটা জানতে পারলাম, যতটুকুনি আমার কাছে ক্লিয়ার হলো, যে নিজের পরিবারের সুখ তো পাইনি, সেম পরিবারেরই ভাড়াটে এসেছে, হাজবেন্ড ওয়াইফ পুত্র কন্যা সন্তান, ঠিক আছে, ওই সেম জিনিসটাকে দেখার যে একটা আকাঙ্ক্ষা, আমি তো বাঁচতে পারলাম না, বা নিজের পরিবারটা কমপ্লিট করে দেখতে পাইনি, কমপ্লিট মেয়েকে বড় হতে দেখতে পাচ্ছি না, বা আমি তো সেই জায়গাটাকে উপভোগ করতে পারিনি, সেই মানে মানসিক শান্তিটা তো আমি পাইনি, ওইটা উনি খুঁজতে আসছেন বা দেখতে আসছেন, ওইটাই উনি দেখছেন, আর ওটাতেই ওনার স্যাটিসফ্যাকশন হচ্ছে, ওটাতেই ওনার স্যাটিসফ্যাকশন। আর তার সাথে সাথে একটা রাগও রয়েছে যে আমার প্রপার্টি অন্য কেউ কেন রয়েছে। প্রথমে কিন্তু ওই রাগটা নিয়ে এসেছিল, আচ্ছা, যে আমার প্রপার্টি অন্য কেউ থাকবে না, আমার মেয়ের প্রপার্টি আমার মেয়ের ভোগের জন্য অন্য কেউ থাকবে না, ঠিক আছে। কিন্তু তারপর যখন দেখলেন পরিবারটা একই রকম, তখন উনি একটা বলতে পারেন একটা ভালো লাগার মধ্যে পড়ে গেছে। আমাদের এন্টিটিদের মধ্যেও কিন্তু এই জিনিসটা আছে, চেঞ্জেস গুলো আসে, হ্যাঁ, যে ভালো লাগা ভালোবাসা এই জিনিসটা কিন্তু আছে। তো যখন কানেক্ট করে নেয় না এরা, সেটা খারাপের দিক দিয়ে কানেক্ট করলে খারাপ, ভালোর দিক দিয়ে কানেক্ট করলে ভালো। প্রথম ঘটনাটা ছিল পুরোটাই খারাপ, পুরোটাই মর্মান্তিক, মানে প্রচন্ড খারাপ লাগার একটা জায়গা, কিন্তু এটা কিন্তু একটা ভালো লাগার জায়গা। এখানে উনি শুধুমাত্র বাচ্চাটিকে দেখতে আসতেন রাত্রিবেলা, উনি দেখতেন যে এরা তিনজন খাটে একসাথে শুয়ে আছে, যেটা একটা হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ, সেই জিনিস রয়েছে, শান্তি রয়েছে, ওই জিনিসটাকে উনি উপভোগ করতে আসতেন। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তো এটা সাধারণ ভাবে নেওয়া পসিবল নয়, কিছু এটা করতে হবে, কারণ ক্ষতি তো করছে না, বাট ওই যে রাত্রিবেলা দাঁড়িয়ে থাকছে, আপনি ঘুমাচ্ছেন, আপনি যদি দেখেন রাত্রিবেলা দেওয়ালের কোণে কেউ দাঁড়িয়ে রয়েছে,
কিভাবে রিঅ্যাক্ট স্বাভাবিক, করবেন? ভয় তো পাবে। আর বড় কথা, এটার থেকেও একটা বড় কথা হচ্ছে, দেখো এই যখন আমরা বলি না ক্ষতি করছে না, কোথাও না কোথাও তুমিও জানো যে এরকম এন্টিটিস যখন থাকে ক্ষয়ক্ষতি হবে, একটা রিয়াকশন দিয়েছে, যেমন তুমি বললে যে হ্যাঁ। ফাইন্যান্সিয়াল ক্ষতি হচ্ছে, ফাইন্যান্সিয়াল ক্ষতি হচ্ছে, এটা তো আমরাও জানি যে কোনো স্পিরিট প্রেজেন্স থাকলে পর কিছু না কিছু তোমার কিছু না একটা কিছু হবেই। কারণ এরা তো মানে দেখুন, এরা মরে গেছে, ইচ্ছা নিয়ে মরেছে, কিন্তু এদের মুক্তি হয়নি। হুম, এবার যেহেতু এদের মুক্তি হয়নি, তো আগেন সেই প্রেতেই কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক। এবারে তার মধ্যে কেউ খুব খারাপ, কেউ একটু ভালো, বাট সেটাকে তো আমরা আলাদা করতে পারবো না, ডিভাইড করতে পারবো না, ওটা ওই জনিতেই চলে গেছে। তো এদের চারপাশে নেগেটিভিটিটাই রয়েছে, এবং অবয়ব ধারণ করেছে যখন, বুঝতেই পারছেন, তখন মানে একটা বাতাসই, সেই বাতাসটা ভালোভাবে লাগুক খারাপ ভাবে লাগুক, কিন্তু এফেক্ট তো আপনার হবে। হবেই। ঠিক। তো যাই হোক, সেক্ষেত্রে প্রথমে তো বাড়িটাকে বাঁধতে হলো, ঠিক আছে। ওর ওপরে যিনি ইয়ে ছিলেন, মালিক ছিলেন, তিনি তো মানতেই নারাজ, তিনি তো কোনোভাবেই মানতে নারাজ, কিন্তু এনারা থাকতে চান, কারণ এনাদের কাছে এই মুহূর্তে আর কোনো অপশন নেই যে এই বাড়িটা আমি ছেড়ে যাব, ঠিক আছে, কাজের সূত্রে আর সেই সম্ভবটা নেই। তো যাই হোক, বাড়িতে গেলাম, গিয়ে ওনাদের প্রথমে আগে বোঝানোর চেষ্টা করলাম যে দেখুন, এনার তরফ থেকে কোনো ক্ষতি আপনাদের হবে না, তো আপনারা কি চাইছেন, এটা সম্পূর্ণভাবে রিমুভ করতে চাইছেন কি থাকবে, কি চাইছেন? তো বললো না 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 না, সম্পূর্ণভাবে রিমুভ করবো, সাধারণ পরিবার যা বলে এরকম ভাবে চলা তো পসিবল নয়, আজকে কিছু হচ্ছে না কালকে হতেই পারে। তারপরে জানতে পারলাম যে ফিনান্সিয়াল লস। তখন দেখলাম যে যখন ফিনান্সিয়াল লস হচ্ছে, তখন একটা ফ্যামিলি কি করে সার্ভাইভ করবে, তাই না? আজকে লস হতে 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 কাজটা একদম শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। তো তুমি ডিরেক্টলি শেষ করছো না, তুমি ইনডাইরেক্টলি কিছু না কিছু তো হচ্ছেই। তো সেক্ষেত্রে আবার ওই প্রসেস, কিন্তু এই ক্ষেত্রে কোনো 5 দিন 10 দিনের দরকার লাগেনি, এই ক্ষেত্রে জাস্ট 2 দিনেই কাজ হয়ে গেছে। এবং এক্ষেত্রে মানে খুব একটা যে তাকে তাড়ানোর জন্য আমাকে কিছু করতে হয়েছে তা নয়, সিম্পল কনভারসেশন আর সিম্পল প্রসেস দিয়েই কিন্তু এটাকে করা গেছে, এই জিনিসটাকে রিমুভ করা গেছে। এখন আর সেই বাড়িতে কোনো সমস্যা হয় না, বাট আমি সাজেস্ট করে এসেছিলাম যে যত তাড়াতাড়ি ওনারা পারেন ওই জায়গাটা যেন ওনারা ছেড়ে দেন। কারণ কি, ওনারা ঠিক যে পোর্শনটাতে থাকতেন তার পাশেই ছিল এই লোকটির, মানে যে মারা গেছিল ছেলে, বাড়ির যে ছেলে, তার রুম। এবং এটা জানা যায় যে ওই যে আত্মাটা ছিল, ওটা ওই ছেলেরই আত্মা ছিল। কারণ ওই যে বললাম, উনি তো নিজের সংসারে সুখটা করতে পারেননি, যেহেতু হাজবেন্ড ওয়াইফের মধ্যে বনিবনা হতো না, উনি জিনিসগুলো দেখতে পাইনি, এবং খুব কষ্টেই, সবাই ভাবতো বোধহয় নেশা হয়ে গেছে তাই কাঁদছে, উনি কষ্ট করেই কিন্তু উনি খেয়ে নিজেকে শেষ করে দিয়েছেন। খুব মানে প্যাথেটিক লাগলো যে একটা লোক এরকম লাইফ শেষ করে দিল, তারপরে তার যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, তার হয়তো খারাপের ইচ্ছা ছিল না, এখানে তার ওই যে ফ্যামিলির প্রতি যে একটা টান, সেইটাকেই মানে দেখছে আরেকটা ফ্যামিলি কি করে থাকছে। একদম, তাই জন্য ওনাদেরকে আমি বলে এসেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যদি একটা ব্যবস্থা করতে পারেন, এমনি বাধা আছে, কোনো অসুবিধা এখন হবে না, আপনাদের কিছু রিচুয়ালসও আমি দিয়ে আসি যে ওনারা নিজেরাই করবেন, কারণ এই জিনিসপত্র যেখানে থাকে সেখানে গায়ে কিছু না কিছু শারীরিক আপনার ক্ষতি হতে পারে। তো সেই জন্য রিচুয়ালস গুলো ওনাদেরকে দিয়েছিলাম যে আপনারা রিচুয়ালস গুলো করবেন একটা পার্টিকুলার টাইম ডিউরেশনের জন্য, এবং যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি ব্যবস্থা করতে পারেন। আর যদি না করতে পারেন তাও বলছি করুন, ঠিক আছে, এটা বলে এসেছিলাম। তো এখন যদি আপনাকে বলি, বর্তমান ডেজে খবর আমি নিয়েছি, ওনাদের সাথে প্রায়ই কথা হয়, ওই বাড়িটিতে আর কেউ থাকে না, বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে, মালিকও ছেড়ে দিয়েছে, টেনেন্ট তো নেই, বাড়িটি ওইরকমই রয়েছে। এই কেস হওয়ার 1 বছর পরে ওই বাড়িটিকে বিক্রি করা হয়। প্রথমে বিক্রি করার পর একজন কেনে, সেও থাকতে পারেনি। আচ্ছা, তারপরে ডেমলিশ করা হয়, ডেমলিশ করে ওইখানে আরেকটা বাড়ি তৈরি করা হয়, একজন কিনে ওটাকে পুরো ভেঙে বাস্তু রেকটিফিকেশন করে উনি বাড়ি করেন, কিন্তু উনিও পরবর্তীকালে ওই বাড়িটি বেচে দিতে বাধ্য হন। তো আলটিমেটলি তারপরে আর আমার খবর নেওয়া হয়নি যে আজও বাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, মানে অন্য বানানো বাড়ি দাঁড়িয়ে আছে, ওই জমিটা ইউটিলাইজ হচ্ছে কি কিছু হচ্ছে না। বাট যতদূর ওই ভাষা খবর এসেছে যে ক্লাব এরিয়া ওই প্রপার্টিটাকে নিয়ে নিয়েছে, ওই জায়গাটাকে নিয়ে নিয়েছে, নিয়ে ক্লাবিং অ্যাক্টিভিটিস হয়, কিন্তু থাকা আর গেল না। কিছু জিনিস আসলে চেঞ্জ হয় না, থাকা আর গেল না।
দুটো মারাত্মক তুমি ইনসিডেন্ট বললে, প্রচন্ড মানে আমাকে সেই জোনে নিয়ে চলে গেল যেই জোনে তুমি ছিলে। ঠিক আছে, আমি এই যখন কথাগুলো শুনছিলাম না, আমি তখন ভিজুয়ালাইজ করতে পারছিলাম যে আমি ওই জোনটাতে কি রিয়াকশন হচ্ছিল, কি হচ্ছিল। এতটাই একটা মর্মান্তিক, দুটোই মর্মান্তিক ঘটনা, বাট একটা খুবই মর্মান্তিক ঘটনা। আর এই ঘটনাটাও এমন যেটা মানে আমরা এইটা অনেক জায়গায় ফেস করেছি, ওটা অনেক জায়গায় দেখেছি। এইটা কোনো সায়েন্স এক্সপ্লেন করতে পারবে না, না। এটা কোনো লজিক বা প্র্যাকটিক্যাল মাইন্ড এটাকে এক্সপ্লেন করতে পারবে না, তার জন্য একটা স্পিরিচুয়াল মাইন্ড লাগবে। 100%। খুব ভালো লাগলো তোমার সঙ্গে আজকের এপিসোডটা করে। আপনারা যারা যারা আমাদের এপিসোডটা দেখেছেন কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে আর আপনাদের গাইডেন্সের দরকার, আমি পায়েলের নাম্বার নিচে দিয়ে রাখছি, আমাদের পুরো ভিডিওতে তার নাম্বার দেওয়া রয়েছে, ইনফ্যাক্ট ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকছে। আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারবেন পায়েলের সঙ্গে, তাকে বলে বোঝাতে পারবেন আপনাদের জীবনে যেসব ঘটনা ঘটছে 100% পায়েল কিন্তু আপনাদেরকে সলিউশন অ্যান্ড কিওর দেবেই দেবে। আর আমারও নাম্বার দেওয়া থাকছে, যদি আপনাদের মনে হয় যে আপনাদের জীবনের ভৌতিক ঘটনাগুলো আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চাইছেন, আমাকে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমার টিম আপনার সঙ্গে যোগাযোগ করে নিয়ে আপনাকে আমাদের পডকাস্টে নিয়ে আসবে। এপিসোডটা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানান নিচে কমেন্টে, আর এই ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করুন, যাতে বাস্তব রূপে যারা যারা এই জিনিসগুলো মানে বা জানতে চায় তাদের কাছে কিন্তু একটা শিক্ষামূলক জায়গাও থাকবে। কি করা উচিত, কি করা উচিত না, কি করে বুঝবেন আপনার উপরে এরকম পজেশন হচ্ছে, পজেশনের কটা লেভেলস হয়, সেই সব কিছু আপনারা আজকের ভিডিওতে জানতে পেরেছেন। তো দেখা হচ্ছে আরেকটা পডকাস্টের সামনের শুক্রবার ঠিক রাত 9টার সময়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।